হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইডব্লিউএস মক হাব। তো অলরেডি তোমরা সেকেন্ড মক কমপ্লিট করে ফেলেছো। 1 নম্বর মক দিয়েছিলে, 2 নম্বর মক দিলে। পরীক্ষা কেমন হলো জানাবে। এটা তার অ্যানালিসিস হচ্ছে ম্যাথস এবং রিজনিংয়ের। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে মক নিই, অ্যানালিসিস চলে যাই। ইংলিশের অ্যানালিসিস তোমরা পেয়ে গেছো, জিএসের অ্যানালিসিস তোমরা পেয়ে গেছো। ওকে, এটা হলো ম্যাথের অ্যানালিসিস। ওকে, তো ইডব্লিউএস মক হাব একবার বলে দিই, যারা জানো না তাদের বলে দিই যে ইডব্লিউএস ইংলিশ উইথ সানোয়ার বহরমপুরে প্রথম, আই থিঙ্ক ওটা ওয়েস্ট বেঙ্গলে প্রথম এরকম একটা জিনিস তৈরি আনা হয়েছে। সারা বছর মক হবে, এরকম নয় যে কোনো এক্সামকে টার্গেট করে মক রাখবো। সারা বছর ওএমআর দিয়ে মক দিবে তোমরা। ওএমআরে যে ভুল ভ্রান্তিগুলো হয় সেগুলো এখান থেকে কেটে যাবে তোমার। আর পড়াশোনার মধ্যে থাকবে। কেউ যদি সিরিয়াসলি নাও, মকটাকে যদি সিরিয়াসলি নিয়ে পড়ো, তাহলে পড়াশোনার মধ্যে থাকবে। সারা বছর পড়াশোনা মকতে হবে। ওকে, আমরা একেবারে নমিনাল ফিজ রেখেছি 200 রুপিস। 200 তো না, 250 রুপিস, 250 রুপিস পার মান্থ। ওকে, এরকম না যে 10টা মক 15টা মকের জন্য 1000, 1500, 2000 চার্জ, এরকম কোনো ব্যাপার নেই। ওএমআরে মক দিবে, কোয়েশ্চেন জিএস এর অ্যানালিসিস পাবে, এরকম ম্যাথের আজকে যেটা অ্যানালিসিস পাবে সেটা পাবে। সব কিছু তোমরা পেয়ে যাবে। আমাদের অ্যাড্রেস বহরমপুর গোড়াবাজার অফলাইন সেন্টারটা আমাদের, সেখানে তোমরা এসে পরীক্ষা দেবে। ওকে, পরীক্ষা এভরি সানডে অ্যাট 9:30 AM স্টার্ট হয়ে যায় এক্সাম সেন্টারে। আমাদের এই সেন্টারে যারা আসছো, যারা জানো না তাদের জন্য একটু বলে দিলাম, 9:15 একদম সেন্টারে পৌঁছে যাবে। ওএমআর দিয়ে দেওয়া হবে, 9:30 কোশ্চেন দেওয়া হবে, 1 ঘন্টা 10 মিনিটের মক হবে। ওকে, যারা নতুন তারা এই যে দেওয়া নম্বরে ফোন করতে পারো। ওকে, বেশ। তো উইদাউট ডিলে কি কি থাকছে সেটা আরেকবার বলে দিচ্ছি। রিয়েল টাইম মক টেস্ট থাকবে, ওএমআর তোমাকে বলে দিলাম, পারফরমেন্স বিশ্লেষণ, র্যাঙ্কিং সিস্টেম। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার পর যে অ্যানালিসিস তোমরা দেখছো এটা, মকে যেরকমই নম্বর আসুক না কেন, অ্যানালিসিসটা দেখো তোমার কোন জায়গায় কতটা ইনপুট দরকার নিজে নিজেই বুঝতে পারবে। ওকে, তো বেশি দেরি করছি না, অ্যাডভার্টাইজমেন্টের জন্য বলা হলো খুব। চলো 1-2 মিনিট নিলাম, চলো স্টার্ট করি। প্রথম কোশ্চেন, তোমরা যে মক দিয়েছো, মকের দেখো 16 নম্বর প্রশ্ন এটা ছিল। কম্পিটিটিভে পড়াশোনায় স্পিড বাড়ানোর জন্য মক দেওয়াটা জরুরি। ওকে, সেরকমই ম্যাথের স্পিডও দরকার। ম্যাথ পেরে যাবে ঠিকই, কিন্তু এরকম দরকার যে ম্যাথে তোমার স্পিড দরকার। চলো পরীক্ষা এক্সাম অ্যাপ্রোচ সলিউশন দরকার। বলছে একটি গ্রামের জনসংখ্যা 12,960, তাদের মধ্যে 7/12 পুরুষ এবং বাকিরা মহিলা। পুরুষদের মধ্যে 45% বিবাহিত। সব বিবাহ একগামী এবং বিবাহিত লোকেরা তাদের সহধর্মিনীদের সাথে বসবাস করে। মহিলাদের কত শতাংশ বিবাহিত আছে সেটা তোমার কাছে জিজ্ঞেস করেছে সেটা। ওকে, তাহলে এখান থেকে কি বলেছে যে ম্যারিড আছে, আচ্ছা মেল আছে কতজন টোটাল, এই পার্সেন্টেজই তো চেয়েছে। তাহলে এই ভ্যালুটার কোনো প্রয়োজন নেই। যারা এই ভ্যালুটা নিয়ে খেটেছো তারা খেটেইছো, কোনো প্রয়োজন নেই এই ভ্যালুটার। ভালো মতো শোনো, লজিক্যালি যাবো। অঙ্ক করা মানে এই না যে পেন পেপার ঘষে আনসার করতে হবে। কিছু এমনি ভাবনা চিন্তা করে আনসার করা যায়, সেই জিনিসটাই তোমাদের শেখানো হচ্ছে। দেখো মেল আছে কতজন বলো তো, 7 জন। 7-এর 12 বলেছে, তাহলে টোটাল 12 জন থাকলে মেল আছে কতজন, 7 জন। ফিমেল আছে বাকি রিমেনিং কত, 12 জনের মধ্যে 7 জন মেল থাকলে ফিমেল আছে 5 জন। পুরুষদের মধ্যে 45% বিবাহিত, পুরুষদের মধ্যে 45% বিবাহিত। এবার আমাকে বলো ক্যালকুলেশনের সুবিধার্থে আমার এই ডাটাটা নিলেও কাজ হবে, আমি ইজি ডাটা নিলেও কাজ হবে। মেলদের মধ্যে 45% কি বিবাহিত, তাহলে আমার ক্যালকুলেশনের সুবিধার্থে 100 যদি ধরে নিই, এটা তো রেশিও তাই না, তাহলে এটা 700 হলে কত হবে, এটা 500 ধরে নিলাম। এবার দাও ক্যালকুলেশন আমার ইজি হয়ে গেল। দেখো পুরুষদের মধ্যে 45% বিবাহিত, তাহলে 700 45% কত গো, 700 45% কত। পার্সেন্টেজের জন্য এটা শেখানো হচ্ছে, এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি, এটা আমি ব্যাচে পড়াই। ওকে, পার্সেন্টেজ তুলে তুমি নিচে 100 লিখো ঠিকই, কাটাকুটি করে একই জিনিস করছো, কিন্তু পার্সেন্টেজ থাকলে এবার মাইন্ডে ক্যালকুলেশন হবে। পার্সেন্টেজ জন্য 2টো শূন্য উঠে যাবে ডান দিক থেকে, যেখানে থাক। তাহলে কত হবে এটা, 5 7 35, 4 7 28 আর 3 31, তাহলে কতজন, 315 জন বিবাহিত। মেল কতজন বিবাহিত, 315 জন। এবার বলছে এই লাইনটা এবার ইম্পর্টেন্ট। এবার দেখো এই লাইনটা ইম্পর্টেন্ট, তোমাকে বলে দিয়েছে যে পুরুষদের 45% বিবাহিত, সব বিবাহ একগামী মানে একটাই বিয়ে করেছে এবং তারা তাদের সহধর্মিনীদের সাথে থাকে। তার মানে পার্সেন্টেজ আলাদা হতে পারে
কিন্তু নাম্বার অফ ম্যারিড মেল আর নাম্বার অফ ম্যারিড ওমেন ইকুয়াল হবে না এই গ্রামে? হবে তো। তাহলে 315 জন কত হবে? এখানেও 315 জনই হবে। এবার এটাই জিজ্ঞেস করেছে কত পার্সেন্ট, তাহলে 315 জন 500 জনের কত পার্সেন্ট, এটাই তো তোমার কাছে জিজ্ঞেস করেছে। 100 মানে এটা, পার্সেন্টেজ মানে এটা, এতজন তো ম্যারিড, তাহলে কত হবে? দুটো শূন্য উঠলো, 5 দিয়ে উঠলে 5 6 30, 3 5 15, দ্যাট ইজ 63% ফিমেল আর ম্যারিড। ওকে, তাহলে এই ডাটাটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? চলো পরেরটা। নেক্সট কি বলছে দেখো, রিজনিং দেখো। হুইচ লেটার উইল বি দ্য সিক্সথ টু দ্য রাইট অফ ফোর্থ ফ্রম দ্য লেফট হ্যান্ড ইন দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজ? ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজের থেকে প্রশ্ন, যেটা তোমার সিলেবাস দেওয়া হয়েছিল, সিলেবাস ওয়াইজ মক হচ্ছে, এখন সেকশনাল মক হচ্ছে, ফুল লেন্থের হচ্ছে না। ম্যাথের সিলেবাস ছিল প্রফিট অ্যান্ড লস অ্যান্ড পার্সেন্টেজ, আর রিজনিং এর ছিল অ্যালফাবেটিক্যাল সিরিজ অ্যান্ড কি ছিল এটা বেশ, এবার দেখে নি কোশ্চেনটা, আমি ভুলে গেছি, দাঁড়াও এবার দেখে বলে দিই। হ্যাঁ, র্যাঙ্কিং সিস্টেম। তাহলে এটা অ্যালফাবেটিক্যাল সিরিজ ছিল, এগুলো দেখে দেখে ওঠানো যায়। এক, তোমার কাছে উপায় আছে যেটা পরীক্ষালে বেশিরভাগ ছেলেপুলেরা করে, রিজনিংটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়, ABCDEF G করতে করতে জেড পর্যন্ত লিখবে। লিখার পরে তোমাকে বলেছি ইংরেজি বর্ণমালা যেহেতু, তাহলে বাম প্রান্ত থেকে 4, বাম প্রান্ত থেকে 1 2 3 4 4, এখান থেকে তার ডান দিকে আরো 6টা, তাহলে 1 2 3 4 5 6, এখানে যে হবে সেটা আনসার হবে, তাহলে DEFGHIJ, তাহলে ইয়ার আনসার ইজ জে। বাম প্রান্ত থেকে 4th এবং তার আরো ডান দিকে, তাহলে এদিক লেফট হয় এদিক রাইট হয়। এটা গেল কি তোমার ডিটেল মেথড, বা এটা তোমাকে বুঝিয়ে দিলাম। এবার এটা নিনজা টেকনিক আছে, বুঝলে? নিনজা টেকনিকটা দেখো কত ফাস্ট আনসার হবে। এইসব অঙ্কের ক্ষেত্রে ইংরেজি যদি পড়ো, তাহলে লাস্টটাকে বেস ধরবে, ফোর্থ ফ্রম দ্য লেফট হ্যান্ড, লাস্টটাকে বেস ধরবে, ফোর্থ ফ্রম দ্য লেফট হ্যান্ড। বাংলা যদি পড়ো তাহলে প্রথমটাকে বেস ধরবে, বাম প্রান্ত চতুর্থ বর্ণের, তাহলে কোন প্রান্তের? লেফটের চতুর্থ। যদি সেম এন্ডের হয়, সেম দিকে যদি হয়, তাহলে যোগ করব না বিয়োগ করব, আর যদি অপোজিটের হয় তাহলে বিয়োগ করব, এই যোগ করব। সেম হলে বিয়োগ করব, অপোজিট হলে যোগ করব। এবার বলো, ফোর্থ ফ্রম দ্য লেফট, এটা কি আছে? 6 টু দ্য রাইট আছে, বাম প্রান্ত থেকে 4 ছিল, ডান দিক থেকে কত ছিল? 6ষ্ঠ ছিল। তাহলে এটা বাম প্রান্ত থেকে যেটা যে প্রান্ত থেকে হবে সেটা লিখে নিলাম। এবার ডান প্রান্ত থেকে কত আছে? 6ষ্ঠ। কি আছে? রাইট টু দ্য 6, তাহলে কি করবো? একটা লেফটে আছে, তাহলে এটা কি হবে? রাইটে। কি করব? যোগ করব, দুটো অপোজিট হলে যোগ করব, তাহলে কত হবে? 6 4 10, তাহলে লেফট থেকে 10 নম্বর কে থাকে গো? তোমরা আমার থেকে ভালো জানো কোডিং ডিকোডিং এর, লেফট থেকে 10 নম্বর এই ইংরেজি অ্যালফাবেটিক্যাল সিরিজ এ থেকে জেড পর্যন্ত লিখেছো, তাহলে জে থেকে 10 নম্বর কে থাকে? জে থাকে না, জে 10 হয় না, তাহলে আনসার জে। ক্লিয়ার হয়েছে? এটা গেল তাড়াতাড়ি করার উপায়। ওকে, চলো নেক্সট। 3 নম্বর প্রশ্ন পড়ো। বলছে যদি একটি বর্গের কর্ণ 45% কমে যায় 45%, তবে ক্ষেত্রফলের শতকরা হ্রাস কত হবে? এটার ডিরেক্টলি ট্রিক আছে। সেম ইউনিট যদি থাকে, ইউনিট থেকে ইউনিটেই যাব, উদাহরণস্বরূপ বোঝাবো। ইউনিট থেকে ইউনিট হলে কি হবে? সেম চেঞ্জ হবে, সেম চেঞ্জ হবে। মানে কি ইউনিট থেকে ইউনিট কথাটা মানে কি? তুমি বাহু কি দিয়ে মাপো? সেন্টিমিটার, মিটার এসব দিতে মাপো। তাহলে বাহুর দেওয়া আছে বা পরিসীমার চেঞ্জ দেওয়া আছে, বাহুর চেঞ্জ দেওয়া আছে বা পরিসীমার দেওয়া আছে বা কর্ণর দেওয়া আছে, এগুলো সব কি দিয়ে মাপো? মিটার দিয়ে বা সেন্টিমিটার দিয়ে সব দিয়ে মাপো। ইউনিট মানে ইউনিট অন মানে ইউনিট, ইউনিট মানে এটাই বোঝাতে চাইলাম। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি তোমাকে বলে যে সেম জায়গায় বাহু থেকে ধরে নাও তোমাকে চেয়েছে পরিসীমা, বাহু থেকে তোমাকে পরিসীমা চেয়েছে, বা বাহু থেকে তোমাকে কর্ণ চেয়েছে, বাহু থেকে কর্ণ চেয়েছে, তাহলে চেঞ্জ কি হবে? সেম চেঞ্জ হবে। চেঞ্জ কি হবে? চেঞ্জ সেম হবে। সাপোজ তোমাকে বলেছে বাহুর বা পরিসীমার চেঞ্জ হয়েছিল, বাহু ধরে নাও বেড়েছে 50% বেড়েছে, বা ধরে নাও তোমাকে লিখেছে এরকম ভয় পাওয়ানোর জন্য 37.5% কি আছে? বেড়েছে বাহু। তাহলে সেই চিত্রের ক্ষেত্র পরিসীমা কত হবে? কত বাড়বে? এটা যা বেড়েছে এটা তাই বাড়বে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে তোমাকে ভয় পাওয়ানোর জন্য তোমাকে দিতে পারে বাহু থেকে কর্ণ, তাহলে কর্ণকে কি দিয়ে মাপো? সেন্টিমিটার, মিটার দিতে মাপো, তাহলে ওটা কত হবে? 37.5% বাড়বে। এটা কমলে কি হতো? কমতো। ক্লিয়ার করতে পেরেছি না পারেনি? তাহলে এই জিনিসটাই তো তোমার আছে।
এই জিনিসটাই তো তোমার এখানে দেওয়া আছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো, তাহলে বাহু থেকে ইউনিট থেকে ইউনিটে সেম ইউনিটে গেলে সেম চেঞ্জ হয়। এবার প্রশ্ন হলো ইউনিট থেকে যদি ইউনিট স্কোয়ারে যেতে হয় তাহলে পার্সেন্টেজে কি হয়, সাকসেসিভ করতে হয়। কি করতে হয়, সাকসেসিভ করতে হয়। ধরে নাও তোমাকে বলা হয়, তার মানে কি বাহু দেওয়া আছে, তার তোমাকে বাহু দেওয়া আছে, বাহুতে এত পার্সেন্ট চেঞ্জ, তোমাকে ক্ষেত্রফল চাইছে, ক্ষেত্রফলে কি চেঞ্জ হবে। তাহলে বাহু যদি 20% বৃদ্ধি হয়, তাহলে 20% বৃদ্ধি হলে সাকসেসিভ করতে হবে 20 সাকসেসিভ কত 44%। কি করে পেলাম, 20 প্লাস 20, তোমরা আমার থেকে বেশি ফর্মুলা জানো এটা, তাই না, 44%। তাহলে 44% ইজ ইউর আনসার, ক্ষেত্রফল চেঞ্জ ডিরেক্টলি করতে হয়, কোনো কিছু দেখতে হয় না। ক্লিয়ার, বেশ। এটা কি করতে হয়, এটা আমার, এটা কি দেখালাম, সাকসেসিভ করতে হয়, বোঝা গেল। তাহলে কমলে কত হবে, 20% যদি কমতো তাহলে কত হতো, এটা তাই হতো 20 প্লাস 20, এখানে মাইনাস হয়ে যেত 20 ইন্টু 20/100, দ্যাট ইজ 36% ক্ষেত্রফলে। ওকে, তাহলে তোমাকে এবার কি দিতে পারতো, এখানে বাহু না দেখিয়ে দিতে পারতো কর্ণ চেঞ্জ, কর্ণ চেঞ্জ থেকে তোমার ক্ষেত্রফল চাইছে, কর্ণ কি দিয়ে মাপো, ইউনিট দিয়ে মাপো, কি চাইছে, ক্ষেত্রফল, ইউনিট স্কোয়ার চাইছে, তাহলে সাকসেসিভই তো করবো, এটা তাই তো দেওয়া আছে, ভালো করে পড়ে দেখো তো একবার, দেওয়া আছে না নেই। একটি বর্গের কর্ণ 45% কমে যায়, তবে এর ক্ষেত্রফল কত, তাহলে কর্ণ কি দিয়ে মাপো, মিটার সেন্টিমিটার এগুলো দিয়ে, তার মানে কি এটা ইউনিট দেওয়া আছে, কি চাইছে ক্ষেত্রফল মানে কি ইউনিট স্কোয়ার। তাহলে বলো 45% কমে গেছে, তাহলে সাকসেসিভ কত হবে, 45 প্লাস 45 মাইনাস 45 ইন্টু 45/100, এটাই তো জানো তাই না। এটা কত, 45 দুগুণা 90, এটা কত হবে 45 স্কোয়ার মানে 2025, এটা 90 থেকে 20 এটা বাদ দিলে কত হয় 69.75, আনসার 69.75 ইজ ইউর আনসার। ক্লিয়ার করতে পারলাম না পারলাম না, তাহলে পুরো জিনিসটাই দেখিয়ে দিলাম। আচ্ছা, ঠিক উল্টোটা যদি তোমাকে জিজ্ঞেস করতো যে ক্ষেত্রফল চেঞ্জ আছে, তাহলে বাহু চেঞ্জ কত হবে, তাহলে স্কোয়ার রুট করে দিতাম, সাকসেসিভটাকে স্কোয়ার রুট করে দিতাম। ওকে, চলো পরেরটা যাই। 9, 10 সেম প্রশ্ন, সেম বলেছে ইংরেজি বর্ণমালা সিরিজের ডান প্রান্ত থেকে, এবার কি বলেছে, ডান প্রান্ত থেকে 4th বর্ণের ডান থেকে 7th বর্ণ কত হবে, তাহলে বলো A to Z লেখা আছে, ডান প্রান্ত থেকে বলেছে, তাহলে রাইট থেকে কত বলা আছে, প্রথমটা বলেছি বাংলা পড়লে প্রথমটা পড়বো, ইংরেজি পড়লে লাস্টটা পড়বো, 4th ফ্রম দ্য রাইট এন্ড, তাহলে রাইট এন্ড থেকে 4th, বাকিটা কি দিয়েছে 4th বর্ণের ডান দিকে আরো 7 চাইছে, 7 টু দ্য রাইট, তাহলে সেম থাকলে কি করতে বললাম, মাইনাস করতে বললাম, তাহলে মাইনাস করলে কত হচ্ছে -3, -3। এবার কি করবে, -3 কি করে হয়, রাইট থেকে -3 কি করে হয়, ভালো মতো শুনবে ভাই। এ থেকে জেড, এ থেকে জেড তোমার লেখা আছে, এ থেকে জেড লেখা আছে, নাম্বারিং গুলো 1 2 3 4 করে করে 26 পর্যন্ত লেখা আছে। তাহলে এন্ড যদি চেঞ্জ করতে চাও, কেউ যদি রাইট থেকে -3 হয়, তাহলে লেফট থেকে কত হবে, এন্ড চেঞ্জ করতে হলে কি করতে হয়, টোটাল প্লাস 1 মাইনাস রাইট, বা রাইট যদি বের করতে চাই লেফট থেকে রাইট, তাহলে কি করবো, টোটাল প্লাস 1 মাইনাস লেফট, এটা হলো ফর্মুলা, এটা হলো ফর্মুলা। তাহলে আমার লেফট হ্যান্ড থেকে যদি এখানে দেওয়া আছে রাইট হ্যান্ড, তাহলে আমি যদি লেফট হ্যান্ড থেকে বের করে নিতে পারি, তাহলে আমার কাজ ছোট হয়ে যাবে না। তাহলে করো, রাইট হ্যান্ড থেকে কেউ -3 আছে, তাহলে লেফট হ্যান্ড থেকে যদি করি তাহলে কত হবে, টোটাল প্লাস 1, তাহলে ইংরেজি লেটার কটা আছে 26টা, আর একটা কত 27টা, 27 মাইনাস -3, তাহলে কত হবে 27 প্লাস 30। এবার বলতে পারো স্যার 30টা তো লেটারই থাকে না, কি করে হয়, তাহলে এটা কি করে হয়, ইংরেজি লেটার কটা আছে 26টা, এ থেকে জেড 26টা, আবার এ থেকে জেড 26টা, আবার এ থেকে জেড 26টা, তাহলে 26টা সাইকেল হবে, 26টার সাইকেল হবে, তাহলে কি হবে 26টা একটা সাইকেল শেষ, এ থেকে জেড পর্যন্ত শেষ, তাহলে পরে থাকলো কটা 4টে, তাহলে 4 থেকে হয় ডি, তাহলে ইওর আনসার ইজ দিল্লি, ইওর আনসার ইজ দিল্লি। ক্লিয়ার হয়েছে না হয়নি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এবং ট্রিকি কোশ্চেন ছিল এটা, যারা পেরেছো কংগ্রাচুলেশন, যারা পারোনি তারা আগে শিখিয়ে দিলাম। ওকে, আমি কেন রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড দেওয়া ছিল, আমি কেন লেফট হ্যান্ডে গেলাম, কারণ আমি এ থেকে জেড লেখা আছে, লেফট হ্যান্ড থেকে তো আমরা কাউন্ট করি, সেটা কত নম্বর আছে বের করতে পারলে তাড়াতাড়ি হবে। ওকে, নেক্সট। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের এসআই জিজ্ঞেস করে, কনস্টেবল জিজ্ঞেস করে, সিজিএল সিএইচএল সবগুলো জিজ্ঞেস করে। কি বলছে দেখো, তাজা ফলে 68% জল থাকে এবং শুকনো ফলে 20% জল থাকে, 100 কেজি তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে। এখানে আমার মূল উদ্দেশ্য হলো কি বলতো,
এই জায়গাটায় আমার জীবনের মূল উদ্দেশ্য হলো কোনটা আনচেঞ্জ থাকছে, যেটা চেঞ্জ হচ্ছে সেটা কি ধরে পাবে? লাইফের ক্ষেত্রে তো তাই, তাই না? যেটা চেঞ্জ হবে তাকে যতই ধরো চেঞ্জ হবে। তাহলে যেটা আনচেঞ্জ সেটাকে নিয়ে বাঁচতে শেখো বা সেটাকে নিয়ে ক্যালকুলেশন করো যেটা আনচেঞ্জ থাকছে। বলো ফ্রেশ ফ্রুট আর ড্রাই ফ্রুটসের মধ্যে পার্থক্য কি? ফ্রেশ ফ্রুটস মানে তাজা ফল, তাহলে কি থাকে ফ্রুটসে? পাল্প মানে শ্বাস এবং জল থাকে। ফ্রেশ ফ্রুট আর ড্রাই ফ্রুটসের মধ্যে পার্থক্য, জলটা শুষে নেয়, যেটা পড়ে থাকে পুরোটাই শ্বাস পড়ে থাকে। তবে ফ্রেশ ফ্রুটে কি থাকে? বেশি পরিমাণ জল থাকে। ড্রাই ফ্রুটসে পুরো জলটাই চলে যায়, তবে জল থাকে না এরকম নয়, জল কম থাকে। ওকে, তাহলে ফ্রেশ ফ্রুটস কন্টেন 68% অফ ওয়াটার। ওয়াটার বলছে, ওয়াটার কি চেঞ্জ থাকে? আনচেঞ্জ থাকে ফ্রেশ ফ্রুটে আর ড্রাই ফ্রুটসে? আনচেঞ্জ কি থাকে? দুটো শ্বাস, শ্বাসটা তো উড়ে পালিয়ে যায় না, শ্বাসটা আনচেঞ্জ থাকে। তাহলে বলো যদি ফ্রেশ ফ্রুটে 68% ওয়াটার থাকে, তাহলে পাল্প কি তার আনচেঞ্জ কি আছে? পাল্প তোমাকে বোঝানোর জন্য লিখেও দিলাম, যাও পাল্প। তাহলে পাল্প আছে কত ফ্রেশ ফ্রুটে? 32%। আর ড্রাই ফ্রুটসে ওয়াটার আছে 20%, তাহলে ড্রাই ফ্রুটসের শ্বাস কত আছে? 80%। ইয়েস অর নো? বলছে হাউ মাচ ড্রাই ফ্রুটস ক্যান বি অবটেন ফ্রম 100 কেজি অফ ফ্রেশ ফ্রুটস। তাহলে বলো ফ্রেশ ফ্রুটে 32% পাল্প আছে, তাহলে 100 কেজিতে কতটা পাল্প আছে? এটাই তো, এই পাল্পটাই তো ইকুয়াল হবে, আমি জানি না কত কিলো ফ্রুটস ড্রাই ফ্রুটস পাবো। সেম পাল্পই তো থাকবে। ফ্রেশ ফ্রুটসগুলো আনলে বাড়িতে রাখলে জল উড়ে পালিয়ে গেছে, পাল্প যেটা আছে পাল্পটা তো আনচেঞ্জ থাকবে, তাই ইকুয়াল করে দিলাম। ফ্রেশ ফ্রুটে টোটাল এত কেজি পাল্প থাকবে, তাহলে কত কেজি আমি ড্রাই ফ্রুটস পাবো? তোমাকে ড্রাই ফ্রুটসে বলে দিয়েছি যে এত কেজি এত পার্সেন্ট কি থাকে, এত পার্সেন্ট পাল্প থাকে, মানে জল থাকে বলেছে, সেটা আমি পাল্পে করে নিলাম যেটা আনচেঞ্জ থাকে। ব্যাস অঙ্ক শেষ। পার্সেন্টেজ উঠলো, 0 উঠলো, 8 দিয়ে কাটলে 4 8 32, এক্স এর মান কত? 40 কেজি। তার মানে 40 কেজি ড্রাই ফ্রুটস পাবে 100 কেজি ফ্রেশ ফ্রুটস থেকে, যদি এই পার্সেন্টেজে জল থাকে দুটোতে। ক্লিয়ার হয়েছে? পরেরটা নেক্সট 21টা বলো। খুব ভালো প্রশ্ন। প্রশ্নে কি বলেছে? ডিজেলের দাম 26% বৃদ্ধি পেয়েছে, একজন ব্যক্তি তার ব্যয় মাত্র 15% বৃদ্ধি করতে চাই, 1 স্থান পর্যন্ত সঠিকভাবে তার খরচ কত হবে সেটা লিখো। ডিজেলের দাম বেড়েছে, তোমরা যেটা চেয়েছিলে সেই প্রশ্নটা দিইনি, যে কনজামশন এক্সপেন্ডিচার সেম থাকবে ওই গল্পটা দিইনি, এইরকম টাইপের প্রশ্ন এখন জিজ্ঞেস করছে। ওকে, তো দেখো আমরা জানি এক্সপেন্ডিচার ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজামশন। এক্সপেন্ডিচার ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজামশন, মানে তোমার টোটাল কত টাকা খরচ হচ্ছে। যদি ধরে নাও 5 কিলো তুমি চিনি খাও, কনজামশন মানে কতটা খাচ্ছ? 5 কিলো চিনি খাও, চিনির দাম যদি 40 টাকা কিলো হয়, তাহলে কত টাকা খরচ করছো তুমি? 45 200 টাকা খরচ করছো। তার মানে এক্সপেন্ডিচার ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজামশন। এবার তোমার কি চেয়েছে আর কি দেওয়া আছে। দেখো ডিজেলের দাম বেড়েছে মানে প্রাইস তোমার চেঞ্জ করেছে, একজন ব্যক্তির ব্যয় মানে এক্সপেন্ডিচার যেটা করে সেটা বলছে যে সামান্য পরিমাণ বাড়াতে চাই, তাহলে ওকে কতটা পর্যন্ত খরচ কমাতে হবে? খরচ মানে এর কনজামশন কমাতে হবে, খাওয়াটা কমাতে হবে। তোমার কনজামশন আমি এখান থেকে কি করে পাবো? কনজামশন মানে কি পাবো এখান থেকে? এক্সপেন্ডিচার বাই প্রাইস, এক্সপেন্ডিচার বাই প্রাইস। তাহলে আগে ধরলাম 26% ফ্র্যাকশন ভ্যালু কত বলো তো? 26/100 মানে 13/50, 13/50 এত বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে যদি এক্সপেন্ডিচার, এটা কনজামশনের রেশিও হচ্ছে, ডিরেক্টলি লিখছি আমি, হ্যাঁ, আগে যদি 50 থাকতো তাহলে বেড়ে এখন কত হয়েছে কনজামশন? 63, বেড়ে কনজামশন এটা হয়েছে। তাহলে এক্সপেন্ডিচার আমি এখানে লিখছি বোঝানোর জন্য। আচ্ছা ব্যয় বেড়েছে, আচ্ছা প্রাইসটা নিচে হবে, সরি প্রাইসটা নিচে হবে, এক্সপেন্ডিচারটা করো। এক্সপেন্ডিচার মানে 15%, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত গো? 5%-এর ফ্র্যাকশন ভ্যালু হয়, এগুলো জানতে হবে না তাড়াতাড়ি অঙ্ক হবে না। 5% ফ্র্যাকশন ভ্যালু হয় 1/20, তাহলে 15% দরকার, তাহলে 3 দিয়ে গুণ, তাহলে 3/20 এত বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে এক্সপেন্ডিচার যদি 20 থাকতো তাহলে এখন এক্সপেন্ডিচার কত? আগে যদি এক্সপেন্ডিচার 20 থাকতো এখন এক্সপেন্ডিচার হলো 23। ওকে, আগে প্রাইস যদি 50 থাকতো এখন 13 বেড়েছে, আগে যদি প্রাইস 50 থাকতো এখন কত হয়েছে? 63 হয়েছে। হ্যাঁ না না? এবার আমাকে বলো এখান থেকে আমরা কনজামশন কি করে পাবো?
কনজামশন কি করে পাবো? কনজামশনটা তো চেঞ্জ চেয়েছে, তাহলে এটা যোগ করে পাবো না, তোমাকে দেখিয়ে দিয়েছি কি করে পাবো, কনজামশন এক্সপেন্ডিচার বাই প্রাইস করে, তাহলে এটা ভাগ করে পাবো, এটা বা এটা, এটা কত হবে? যদি রেশিও ভাগ করতে হয় তাহলে শিখেছিলাম আগে, রেশিও ভাগ করলে কি হয়, এটা বা ঠিকঠাক লিখবে, এক্সপেন্ডিচার বা এটা লিখবে, রেশিও ভাগ করতে হলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, এটার সঙ্গে এটা গুণ করে দাও, এটার সঙ্গে এটা গুণ করে দাও, তাহলে কত হবে 20 ইন্টু 63 অনুপাত 23 ইন্টু 50, তাহলে এটা কাটাও, তাহলে কত থাকছে দেখো, এত কাটছে না, 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 126 যদি কনজামশন হয়ে থাকে আগে, তাহলে এখন কনজামশন কত হচ্ছে, 5 3 15, 5 দিয়ে 10, 11, 115 করতে হবে। তাহলে আগে কনজামশন যদি 126 থাকতো তাহলে 115 করতে হবে, তাহলে কতটা কমছে, কতটা কমছে, 11 কমছে, 11 কমছে কততে, 126, পার্সেন্টেজে কত, ইন্টু 100। দেখো আমি পার্সেন্টেজের ক্যালকুলেশন অন্যভাবে করি, বোঝা গেছে? 126-এর 11 কত পার্সেন্টেজ, আমি এখানে একটু যাচ্ছি, রাফ আর্ট তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, সাপোজ তোমাকে বলা হলো 500 10% কত, মনে রাখবে 10% যখন লিখবো ডান দিক থেকে একটা শূন্য বাদ দিব, কটা বাদ দিব, একটা শূন্য, কেন দিব তোমাকে ডিটেলে দেখিয়ে দিচ্ছি। 10% মানে কত, এই 10% মানে 10%, পার্সেন্টেজ তোলার জন্য হচ্ছে শূন্য, তাহলে এই শূন্য শূন্য উঠলো, একটা শূন্য উঠলো, বোঝা গেল? 10%-এর জন্য ডান দিক থেকে একটা শূন্য উড়াবো, যদি ডান দিকে শূন্য না থাকে তাহলে দশমিক বসাবো একটার পরে, একটা পর কি বসাবো, দশমিক বসাবো, ক্লিয়ার? যদি 1% বের করতে বলে তাহলে কি করব, দুটো শূন্য উড়াবো। এগুলো বোঝাতে হয় না, লিখতে হয় না, যেহেতু আমার অনেক যারা পরীক্ষা দিয়েছো তারা অনেকে আমার পড়ো, তারা বুঝতে পারছো কি বলছো, তাদের রিপিট হচ্ছে, তাদের বোর লাগতে পারে যে কি বলছেন, কিন্তু আমার কাছে অনেকে পড়ো না, তাদেরকে ক্যালকুলেশনটা এখন মেন জিনিস, বুঝতে পেরেছো? কম্পিটিটিভে সেই জিনিসটা আমি দেখিয়ে দেওয়ার জন্য করছি। ওকে, তো 1% মানে দুটো শূন্য, দশমিক দুটোর পরে ডান দিক থেকে দেবো। ওকে, ডান দিক থেকে লিখছি না অত কিছু। তাহলে 500 যদি আমি বলি, মুখে মুখে হবে না, 500 10% মানে কত, 10% মানে ডান দিক থেকে একটা শূন্য উড়িয়ে দাও, 50। যদি 1% বলি তাহলে কত হবে, 5। আচ্ছা 10% আমি যদি বলি 500-র 5% কত, তাহলে দেখো 10% সমান 50 পেয়েছো, 10% সমান 50 পেয়েছো, 10% সমান 50 পেয়েছো, ভালো মতো শোনো, 5% মানে কি 10-এর অর্ধেক, এটাও তার অর্ধেক হয়ে যাবে, তাহলে কত হবে 25। তোমার ক্যালকুলেশন করারই দরকার নাই, এটা তোমার করারই দরকার নেই ক্যালকুলেশন। 10% মানে 500 10% মানে কত, 50, তাহলে 5% মানে কত হবে, তার অর্ধেক হবে, অর্ধেক। এবার তোমার এটা তো সহজ ছিল, এবার ধরো তোমাকে দেওয়া আছে 224-এর 10% কত, তাহলে বলো ডান দিক থেকে শূন্য বসাও, বাদ দাও। এবার যদি বল এটা হলো 10%, তোমাকে যদি বলে এটা 5% কত, তাহলে এটার অর্ধেক করতে তো আমরা জানি 11.2। ক্লিয়ার করতে পারলাম না, পারলাম না? এইগুলো তোমার ক্যালকুলেশনে হেল্প করে, তাড়াতাড়ি অ্যাপ্রক্সিমেশনে হেল্প করে। এই অঙ্কটার দিকে তাকাও, আশা করি এই জিনিসটা বোঝাতে পেরেছি। এবার অঙ্কটার দিকে দেখো ভাই, আলটিমেটলি এটা মানে কি 126-এর 11 কত পার্সেন্ট, ভালো করে দেখো তো, 126-এর 10% মান কত হবে, তোমরা এখনই শেখালাম 12.6, তাহলে উপরে তোমার 11 দরকার, ইয়েস অর নো? তাহলে 10%-এর থেকে কম না, কম না, এটা 10%-এর মান কত, 12.6 হচ্ছে, তাহলে আনসারটা 10%-এর থেকে কম হবে। বেশ, দেখো 10% থেকে কম আছে, ভালো মতো শুনো। এবার আমার 11 দরকার, আমার 12.6 পেয়েছি। এবার বলো আমি যদি 1% করি, শুনবে, আমি এখান থেকে যদি অ্যাপ্রক্সিমেশন অঙ্ক করছি, হ্যাঁ, আমি যদি এখান থেকে 1%, এখান থেকে যদি 12.6 থেকে যদি প্রায় 1.6 বাদ দিয়ে দিতে পারি, বা 1 সামথিং বাদ দিয়ে দিতে পারি, 1-এর কাছাকাছি চলে আসি, তাহলে বলো 1%-এর মান কত বলো তো, এটার 1%, 12.6-এর 1%-এর মান কত, এখানে তার একটা শূন্য ভরে দেবো, তাহলে কত হবে 1.26, হবে না, হবে না? এটা তো শিখালাম। এটা যদি আমি বাদ দিই তাহলে কত হচ্ছে বলো, এটা যদি বাদ দিই, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ক্যালকুলেশন, এটা যদি আমি বাদ দিই, এখান থেকে এটা যদি বাদ দিই তাহলে কত হবে, এটা 9%, 12.6 থেকে 1.26 বাদ দিলে কত হবে, 11.4 সামথিং হবে, হবে? তাহলে 9%-এর কি হবে, এখন 9%-এর মান কত হচ্ছে, 9%-এর মান হচ্ছে 11.4, তাহলে অ্যাপ্রক্সিমেট কত হবে, 9%-এর থেকে কম না, এটা দরকার কত, 11 দরকার, 11 দরকার, ভালো মতো দেখো 11 দরকার, আমি 9% সমান 11.4 পাচ্ছি, তবে 9-এর থেকে হালকা কম হবে, তাহলে 9 হবে না, 9-এর থেকে হালকা কম হবে, দ্যাট ইজ 8.7%। এগুলো হলো 8, ক্যালকুলেশনটা 8। এবার এটাই তুমি যদি করো, বোঝাচ্ছি আমি, এটা তোমাকে বোঝাতে এতক্ষণ লাগলো, কিন্তু খুব ফাস্ট হবে, 11/126 ইন্টু 100,
তুমি কাটাকুটি করতে পারো, কে বারণ করছে না। এটা কত হবে 63, এটা হবে কত 50, তাহলে কত হচ্ছে 550/63। এটা তুমি কাটাকুটি করো, দেখবে 8.7ই পাবে। ওকে, চলো পরেরটা। নেক্সট, ইন অ্যান ইলেকশন, যারা ইলেকশনের অঙ্ক করনি, এটা ইলেকশনের জায়গা থেকে দেওয়া আছে। ইলেকশন জিনিসটা কি, আমি ইলেকশন বেসড কোয়েশ্চেন আমার ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলেই তুমি পেয়ে যাবে, দেখবে ইলেকশন বেসড কোয়েশ্চেন, বা আমি এখানে দিয়ে দেবো, আই বাটন দিয়ে দেবো, এটা দেখে নিতে পারো। ইলেকশন বেসড কোয়েশ্চেনগুলো আমার দেওয়া আছে। ওকে, ইলেকশনের জিনিসটা কি হয়, এক থাকে টোটাল ভোটার, কিছু ভোট দেয় না, ডিড নট ভোট। টোটাল ভোটার মানে যেগুলো ভোটার লিস্টে থাকে, কেউ ভোট দেয় না। যারা পড়ে থাকলো, ভোট দেওয়া বাদ দিয়ে যারা পড়ে থাকলো, এটা কি ভোট পোল্ড বা ভোট কাস্টেড, একই কথা বলে, পোল্ড ভোট। এই ভোট পোলিং এর পরে যারা ভোট দেয় তাদের মধ্যে কিছু বাদ যায় না, যায় না, খারাপ ভোট থাকে, ইনভ্যালিড ভোট থাকে না, সাইন করে দিয়েছে ধরে নাও পেপারে, বা দুটো স্ট্যাম্প মেরে দিয়েছে, তাহলে কি হলো ইনভ্যালিড ভোট। তাহলে পড়ে থাকলো কি ভ্যালিড ভোট। এই ভ্যালিড ভোটটাই ভাগ হয় উইনার এবং লুজারের মধ্যে। এই ছিল পুরো পিকচার এটা। তাহলে এইগুলো একটা অঙ্ক দেওয়া আছে, এগুলো পুরো ভিডিওতে আমার আপলোড করা আছে, যারা দেখোনি তারা দেখে নিতে পারো, ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা নিচে দেখতে পাবে, আই বাটনে ক্লিক করবে, বা নিচে দেখতে পাবে ডিসক্রিপশনে ইলেকশনের অঙ্ক দেওয়া আছে, আমি জিনিসটা দিয়ে দেবো, অসুবিধা নেই। এখানে পড়ো কি বলেছে, একটা ইলেকশন দুটো কন্টেস্টেন্টের মধ্যে হয়েছে, দুজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে হয়েছে। নির্বাচনে 25% ভোট কি বলছে, অবৈধ 25% ছিল। একজন প্রতিদ্বন্দ্বী মোট বৈধ ভোটের 45% পেয়েছে, বৈধ ভোটের 45% পেয়েছে। তার মানে বোঝার সুবিধার্থে আমি ডিরেক্টলি এক লাইনেও হবে, আমি এখানে তোমাকে বোঝাচ্ছি। ধরে নাও 100 জন ভোটার ছিল, 100 জন ভোটার ছিল, বা তোমাকে এখানে দিয়ে দিয়েছে, কি বলেছে, মোট ভোটের সংখ্যা দিয়েছে এতজন, তবে বিজয় প্রতিদ্বন্দ্বী বৈধ ভোট কত পেয়েছে। এক লাইনে লিখো, দেখো 1,60,000 টোটাল ভোটার হলো 1,60,000, সরি আরো বেশি আছে, 16 লাখ আছে, 16 লাখ হলো টোটাল ভোটার তোমাকে দিয়েছে। তার মধ্যে বলেছে 25% অবৈধ ভোট, মানে 25% অবৈধ ভোট মানে ওগুলো কাউন্টেই আসেনি। তাহলে কাউন্টে কোনগুলো আসবে, একটু আগে দেখালাম যেগুলো ভ্যালিড ভোট, তার মানে 75% এটা কি পেলাম আমি, এই জিনিসটা পুরোটা কি পেলাম, ভ্যালিড ভোট পেলাম। এই জিনিসটা পুরোটা কি পেলাম, ভ্যালিড ভোট পেলাম। ভ্যালিড ভোটের উপরই তো ডিপেন্ড করে উইনার এবং লুজিং এর মধ্যে, লুজারদের মধ্যে ভাগ হয়ে যায়, তাই না। এবার বলেছে ওয়ান ক্যান্ডিডেট কন্টেস্ট্যান্ট 45% অফ টোটাল ভ্যালিড ভোট, ভ্যালিড ভোটের 45% টোটাল জন পেয়েছেন। দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস অফ দ্য উইনিং কন্টেস্ট্যান্ট গট কত। এবার বলো ভ্যালিড ভোটের যে 45% পেয়েছে সে কি জিতবে, না ভ্যালিড ভোটের টোটাল একটা ভ্যালিড ভোট এখানে পেলে, একটা ভ্যালিড ভোট তুমি কিছু একটা পেলে, সাপোজ ধরুন ভ্যালিড ভোট 500 যে 45% পেয়েছে সে কি জিতবে, জিতার জন্য কি দরকার, মোর দ্যান 50% দরকার, তাই না। দুজন আছে যেহেতু, তাহলে 50% থেকে কম আছে, তার মানে তো 45% বলা জিতে নেই, তাহলে আরেকজন কত পেয়েছে 55% পেয়েছে, সেই তো জিতবে রীতিমতো। তাহলে ওটা জিজ্ঞেস করেছে সে কত পেয়েছে, তাহলে এটা কত হবে 55%, 55%। এটা পেয়েছে কি উইনিং ক্যান্ডিডেট, পুরো ভোটের উইনিং ক্যান্ডিডেট। তাহলে এটুকু হলো কি ভ্যালিড ভোটের 55% কে আছে উইনিং ক্যান্ডিডেট, এক লাইনে অঙ্ক। এটা তুমি এতটুকু বোঝার পরে অঙ্ক তোমার করতে হবে না। এখানে কত আছে 55 আছে, 55 মধ্যে কে থাকে গো, 55 মানে 11 × 5, 55 কি পুরোপুরি কাটবে না তো, তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 11। দেখো এটা 11 এর মাল্টিপল না, এটা 11 এর মাল্টিপল না, এটা 11 এর মাল্টিপল না, অঙ্ক করার দরকার ছিল না, এটা আনসার। অঙ্ক করার কোনো প্রয়োজন ছিল না, 11 এর মাল্টিপল এটা আনসার। এবার তোমাদের আত্মা শান্তির জন্য বা যেভাবে তোমরা শেখো এর জন্য তোমাদের পরীক্ষার টাইমটা বেশি লাগে, সেই জিনিসটাই দেখাচ্ছি। দেখো পার্সেন্টেজ উঠলো, দুটো শূন্য উঠলো, এখনই দেখালাম, বললাম এইটাও তোমরা আগে করতে নিচ্ছে 100 লিখে, প্রয়োজন নেই কোনো। পার্সেন্টেজ উঠলো, দুটো শূন্য উঠলো। এবার দেখো 16 × 75, 16 × 75 কত হয়, দেখো এটাকে আমি এরকম করে লিখতে পারি, ক্যালকুলেশন তোমার সমস্ত কিছু নিজের কাছে লিখতে পারি না। 4×75 আমরা জানি 300 হয়, 300 আর এটা 4, তাহলে কত, এটা 1200, 1200 × 55, দেখো কত হচ্ছে 6 লাখ
60,000। বুঝলে, গুণ করো তো, এটাই হচ্ছে, এই ছিল আনসার। তাহলে আমি এইটুকুই কেন করব, এইটুকুই বা কেন করব? আমাকে যখন চিৎকার করে করে দেখছি যে উইনিং ক্যান্ডিডেট 55% পেয়েছে, তাহলে 55-এর মধ্যে 11 ভরা আছে, তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 11 হবে। এগুলো একটাও 11 ধারা কাটে না, তাহলে আনসার এটা হবে। আমি কেন করতে যাবো, এত ক্যালকুলেশন করার সময় নেই না। চলো পরেরটা। পরের রিজনিং প্রশ্ন পড়ো। প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্নে বলছে যদি ইংরেজি বর্ণমালা বিপরীত ক্রমে লেখা হয়, এবার ইংরেজি বর্ণমালা বিপরীত ক্রমে লিখেছে, মানে জেড থেকে এ এর দিকে গেছে, বিপরীত ক্রমে লেখা হয়, তাহলে বাম দিক থেকে থার্ড বর্ণের ডান দিকে থেকে ফিফথ বর্ণের সেকেন্ড বর্ণের বাম দিকে কোনটা থাকবে? তাহলে আমি বাংলা পড়বো তখন কি বলেছিলাম, প্রথমটা বেস ধরবো। ইংরেজি পড়বো তখন থার্ড ফ্রম দ্য লেফট হ্যান্ড। তাহলে আমাকে যা যা বলেছে তাই করো, লেফট হ্যান্ড থেকে থার্ড বলেছে। এবার প্রথমে যাও, থার্ড বর্ণের ডান দিক থেকে ফিফথ বর্ণ, তাহলে বলো লেফট দেওয়া আছে, তার ডানে যেতে বলছে, যোগ করবো বললাম, এটাকে বেস ধরে চলবো সবসময়। তাহলে লেফট ছিল, তাহলে আরটা কি পেলাম এখনই, রাইট পেলাম, তাহলে কত করবো, যোগ করবো ফিফথ। এবার পড়ো সেকেন্ড, বাম দিকে, বাম মানে কি লেফট আছে, লেফট আছে না নেই, বাম মানে কত হবে, সেকেন্ড মানে 2 বাদ, মাইনাস করলাম। তাহলে দেখো এটা ছিল কি, বাম দিক থেকে ছিল থার্ড বর্ণে, তাই এটা হলো লেফট। এটা ছিল ডান দিকে বর্ণ, ডান জন্য এটা 5, অপোজিট ডিরেকশন, তাই লেফট এবং রাইট। এবং আবার দেখো বাম দিকে, বাম দিকের রেসপেক্টে তুলনা করছি আমরা, তাহলে কি পেলাম, আমি যেখানে যেটা লিখেছি তার রেসপেক্টে হবে, তাহলে আবার বাম দিক পেলাম, সেজন্য মাইনাস করলাম। তাহলে 5 আর 3 8, 8 থেকে 2 বাদ দিলে 6। এবার বলো এটা দেখা মাত্র তুমি যদি এফ খুঁজে বেড়াও, এফ এর কত হয় বাম দিক থেকে 6, তাহলে ভুল করবে। বোঝো, অনেকভাবে করা যায়, এটার জন্য আরো ডেভেলপ করতে হবে মাইন্ড। আমি এটা তো উল্টোভাবে লিখেছে না, ওরা ওরা উল্টোভাবে লিখেছে না, লিখেনি। তাহলে আমি লেফট থেকে যদি 6 যাই, তাহলে আমি আমার মতো পাবো না। তাই আমি যদি রাইট থেকে 6 আসতে পারি, আমি যদি রাইট থেকে 6 আসতে পারি, তাহলে তাড়াতাড়ি হবে না, হবে না? তাহলে রাইট থেকে আমি এন্ড চেঞ্জ করে নিলাম। এন্ড চেঞ্জের জন্য কি করবো, 26টা লেটার আছে, তাহলে টোটাল প্লাস 1 মানে 27 মাইনাস 6 মানে কত, 21, 21 মানে কত, ইউ। ইউর আনসার ইজ ইউ। তো রাইট থেকে যদি আমি 21 গুনি, তাহলে ইউতে পাবো। ক্লিয়ার করতে পারলাম না, পারলাম না। এবার ভালো মতো শোনো, এটাও গেল, এটারও আরো ফাস্ট ওয়ে আছে, যদিও হয়তো অনেকে নিতে পারবে কি পারবে না আমি জানি না, তবু আমার বলে দেওয়ার কর্তব্য, বলে দিচ্ছি। যখনই অপোজিটে আছে এবং আমি এই দিক থেকে লেফট থেকে পেয়েছি, লেফট থেকে 6 আছে, লেফট থেকে 6 কে, এমনি জানি আমরা লেফট থেকে 6 এফ, এটা তো রিভার্স করা আছে, তার মানে কি হবে, এর অপোজিট পেয়ারটা আনসার হবে। তাহলে এফ এর অপোজিট পেয়ার কে, ইউ। জানি আমরা এর জেড, বি এর ওয়াই, সি এর এক্স, ডি এর ডাব্লিউ, ই এর ভি, জি এর টি, পড়েছি এল এর ও, এম এর এন, এফ এর ইউ। তাহলে এফ এর ইউ, তাহলে সেভাবে আনসার করতে পারতে, তোমার ইচ্ছে, তোমার ইচ্ছে। ওকে, তো যাই হোক, যেটা বলার সেটা হলো আপনার কিছু নেই, যদি ভাবো যে এভাবে রিজনিং শিখতে চাও, অ্যাডভার্টাইজমেন্ট একবার নিজের করে নিই, করে নেওয়া উচিত। এই দেখো রিজনিং কোর্স এখানে তোমার আছে, ফুল রিজনিং কোর্স তুমি এখানে পেয়ে যাবে, অনলি 399 রুপিজে তুমি রিজনিং কোর্স পেয়ে যাবে। অ্যাপটা ইনস্টল করে নেবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ভিডিওর নিচে দেখবে ডেসক্রিপশন বক্সে অ্যাপ লিঙ্ক বলে লেখা আছে, জাগারনট বলে অ্যাপ আছে। যাই হোক, ভ্যালিডিটি 1 ইয়ার, অনলি 399। আমি অফলাইনে আর রিজনিং পড়াই না, এটা আমি পড়াচ্ছি, রেকর্ডের ক্লাস একদম দারুণ করে করা আছে। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, আমি আছি ভাই, আশা করি বুঝতে অসুবিধা হবে না। অনেকে আছে যারা পড়ছে এবং সাকসেসও পেয়েছে, তো অসুবিধা হবে না, অসুবিধা থাকলে আমি আছি। সামনে তোমাদের পরীক্ষার মুখ খুলে গেছে, তোমাদের খুব দরকার, এগুলো খুব রিভিশন দাও। ডব্লিউপি কেপির জন্য খুব ইম্পর্টেন্ট, ইভেন এসএসসি সিজিএল সিএইচএসএল সবগুলোর জন্য রিজনিং খুব ইম্পর্টেন্ট। রিজনিং এমন একটা জায়গা যেখানে তোমার টাইম বাঁচাতে পারো এবং সেই জায়গা থেকে টাইমটা সেভ করে ম্যাথসে লাগাতে পারো। ওকে, তো অনলি 399 রুপিস রেখেছি, 1 বছরের ভ্যালিডিটি পাবে এই কোর্সের। এখানে এখনো পর্যন্ত কোর্স আপডেট হতেই আছে, হতেই আছে, হতেই আছে। ওকে, তো এখান থেকে তোমরা এটা দেখে নিতে পারো, অ্যাপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে দেখে নাও। ওকে, এই রিজনিং এভাবেই করানো আছে। চলো, যারা আমার স্টুডেন্ট, যারা পড়েছো আমার কাছে, তারা আশা করি কানেক্ট করতে পারছো, বুঝতে পারছো। চলো পরেটা যাই। কত নম্বর ছিল, আচ্ছা 23 হলো, 24, 24 পড়ো, প্রশ্ন পড়ো।
কি বলছে দেখো, অনুরাগ 21% ছাড় দিয়ে একটি শার্ট বিক্রি করে 12% লাভ করেছে। যদি শার্টের চিহ্নিত মূল্য 6,720 হয় তবে ক্রয় মূল্য কত? ভালো মতো শোনো, এটা হলো একদম ফিক্স টাইপের প্রশ্ন। ক্লিয়ার হয়েছে? শুনে রাখো, কোনো শার্টের ছাড় দিয়ে কিছু পার্সেন্ট ছাড় দিয়ে যদি লাভ করে, তাহলে আমরা অলওয়েজ সিপি এবং এমপি রেশিও পাই, কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিও পাই, নট সেলিং প্রাইস। কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিও পাই, ডিরেক্টলি লিখবো কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিও কি হয়? 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট। এটা হয় কি সিপি আর এমপি রেশিও পাই। এটা লিখে নেবে কি, কিছু পার্সেন্ট ছাড় দিয়ে যদি লাভ করে তাহলে সিপি আর এমপির পাই, এসপির পাই না। এটা সেলিং প্রাইসকে সমান করে পাই ঠিকই, এখানে প্রুফ করার সময় নেই। বেসিক ব্যাচে আমি এগুলো প্রুফ করে দেখাই যে কোথা থেকে কি আসে। আমি অঙ্ক মুখস্থ করাই না বা ট্রিক্স মুখস্থ করাই না, জিনিসটা বোঝানো হয়, দেখে উড়াবো। আমি কনসেপ্টে বেশি সময় দিই কিন্তু অঙ্ক দেখে উড়াবো। তাহলে দেখো, তাই তো দেওয়া আছে, প্রফিট করেছে 12%, সেলিং করেছে আফটার ডিসকাউন্ট 21%। তাহলে সিপি আর এমপি রেশিও কি হবে এখান থেকে? 100 মাইনাস ডিসকাউন্ট কত পার্সেন্ট দিয়েছে? 21%। 21 বাই 100 প্লাস প্রফিট কত পার্সেন্ট হয়েছে? 12। তাহলে এটা কত হবে? 79। এটা কত হবে? 112। 112। ওকে, এবার দেখো, তোমাকে বলেছে যদি শার্টের চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস এটা হয়, তারপরে এটার মানে তো দেওয়া আছে কত? 6720। কত গুণ দেখো তো? 60 গুণ না? 12 6 গেছে, 60 গুণ। তাহলে এটার আনসার কত হবে? 60 গুণ হবে। 0 6 9, 0 তো বসে গেল, অ্যাজ ইট ইজ বসবে। 6 9 54। তাহলে দেখতে এরকম আসবে। ইউনিট ডিজিট দেখো, একবার অপশনের দিকে দেখাও। দেখো না, এটা আছে দেখতে না, এটা 0 পরে 00 আছে। তাহলে এটার মধ্যে ফেসেছো। দেখো আমি এখানে এরকম নয় যে এটা সহজ অঙ্ক, দেখো 6 9 54, 6 7 42, 42 আর 5 47 দেখে করে নিতে পারছি। কিন্তু আমি অ্যাপ্রক্সিমেশনটা তোমাদের মধ্যে ঢোকাতে চাইছি। দ্যাট ইজ 60 আছে, এখানে যদি 70 থাকতো, ভালো মতো শোনো, আমি তো ইউনিট ডিজিট দেখে নিয়েছি, দুটো অপশনে ফেসেছি। ইয়েস অর নো? অপশন নিয়ে খেলো ম্যাথের, এই দুটো অপশনের মধ্যে ফেসেছি। ইয়েস অর নো? বেশ, ইয়েস। এবার আমি কিভাবে করব? দেখো এটা 60 আছে, এটা যদি 70 থাকতো তাহলে কত হতো? 670। 60 এবং 70 গুণ করলে কত হতো? 42 হতো। এটা 42 হতে কম আছে না? এটা আনসার না, আনসার এটা। পুরোপুরি গুণ করো, দেখো এটাই পাবে। তাহলে পুরোপুরি গুণ করে জীবনের মূল্যবান 5 সেকেন্ড আমি পরীক্ষা হলে নষ্ট করব না। পরীক্ষা হলে আমার পাণ্ডিত্য দেখানোর জায়গা নয়, পাণ্ডিত্য দেখাবো। দেখো আমি এত উপায় অঙ্ক করতে পারি। পরীক্ষা হল একটাই জিনিস কম্পিটিটিভ ডিমান্ড করে, যে কত ফাস্ট তুমি অঙ্ক করতে পারো। ওকে, চলো পরেরটা যাই। প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন বলছে দেখো একটা সিরিজ দেওয়া আছে, এবার সলভ করতে বলছে। 17 ফ্রম দ্য লেফট হ্যান্ড, হুইচ এলিমেন্ট উইল বি দ্য 6 টু দ্য লেফট অফ 17 ফ্রম দ্য লেফট হ্যান্ড। লেফট থেকে 17, উল্টোটা পড়তে বললাম, শেষে যেটা আছে এটা 6 টু দ্য লেফট আছে। তাহলে সেম, এটা লেফট আছে, এটাও লেফট আছে, তাহলে কত হবে? বাদ হবে। লেফট থেকে কত হচ্ছে? 11। তো বাম প্রান্ত থেকে 17 লিখেছি, তার আবার বাম প্রান্ত, তার ওর জন্য মাইনাস করলাম। তাহলে কত হবে? বাম প্রান্ত থেকে 11, বাম প্রান্ত থেকে 11 গুণ 1 2 3 4 5 6 7 8 9 10 11। দ্যাট ইজ কপিরাইট। আনসার ইজ ডি, কপিরাইট। ক্লিয়ার করতে পারলাম না? পারলাম না? বোঝা গেছে? দেখতে পাচ্ছ কত ফাস্ট হচ্ছে? চলো পরেরটা। নেক্সট অঙ্ক, প্রশ্ন পড়ো। প্রশ্ন কি বলছে? একটি পণ্য রুপিজ এক্স দামে বিক্রি করলে ক্ষতির হার L% হয় এবং ওয়াই দামে বিক্রি করলে লাভের হার P% হয়। পণ্যের ক্রয় মূল্য কত? তাহলে এটা করার জন্য দেখো, এটা কোনো জায়গায় কস্ট প্রাইস আছে, ইয়েস অর নো? বলছে যে কিছু লস পার্সেন্ট হয়, মানে কি সিপি থেকে কম দামে বেচেছো, লস পার্সেন্টেজ। প্রফিট মানে কি হবে? সিপি থেকে বেশি দামে বেচেছো, প্রফিট পার্সেন্টেজ। তাহলে কি করতে হয় এখানে? এই জায়গাটায় কি করতে হয়? এখান থেকে ডিফারেন্স কত? লস কভার করে প্রফিট মানে কত হয়? এটা L+P না? এই এল মানে কি? এখান থেকে এটা এল এর দূরত্ব, এখান থেকে এটা পি এর দূরত্ব। তাহলে পার্সেন্টেজ দুটো সেম হয়। আর এখানে রুপিজ এক্স আছে, এখানে রুপিজ ওয়াই। তুমি রুপিজ এক্সে যখন বেচছিলে তখন কিছুটা লাভ লস হচ্ছিল, রুপিজ ওয়াই যখন বেচছো
তখন লাভে কনভার্ট হচ্ছে। তাহলে টাকার পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে এল প্লাস পি পার্সেন্ট। টাকার ডিফারেন্স কত হচ্ছে? নিশ্চয়ই এটা বেশি, লাভে বেঁচেছো মানে টাকার ডিফারেন্স হলো ওয়াই মাইনাস এক্স। টাকার ডিফারেন্স হলো ওয়াই মাইনাস এক্স রুপিজ। তাহলে 100% মানে কত? সিপি মানে তো 100%ই হয়, তাহলে 100% মানে কত হবে? ওয়াই মাইনাস এক্স বাই এল প্লাস পি ইন্টু 100, তাই না? 1% মান তো এটা হবে, তাই না? 1% মান হবে এটা, ছোটবেলা শিখেছিলাম, ধরো এখানে লিখিয়ে দিচ্ছি। 1% মানে কত হবে? 100 তো হবে না, এটা হবে। 1% মানে কত হবে? এটা হবে। তাহলে 100% মান কত হবে? 100% মান কত হবে? y মাইনাস এক্স বাই এল প্লাস পি ইন্টু 100। ওকে, তাহলে কোথায় অপশন আছে দেখো? y মাইনাস এক্স পি প্লাস এল 100। বোঝা গেছে? এটা কনসেপ্টের জায়গা ছিল। এই অঙ্ক, এরকম অঙ্ক তোমরা করো যে এত টাকায় বেচলে এত পার্সেন্ট লাভ হয়, কিন্তু এত টাকায় বেচলে এত পার্সেন্ট লস হয়, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে আমি এটা এইভাবে দিয়েছি প্রশ্নটা। তোমার কনসেপ্ট মুখস্থ অঙ্ক যদি মুখস্থ করে থাকো তাহলে অঙ্ক করতে পারবে না, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে সেটা পারবে। এখনকার কম্পিটিশন এরকম লেভেলে চলে এসছে। এনটিপিসির পরীক্ষারগুলো আমি প্র্যাকটিস বেজে করাচ্ছিলাম, ম্যাথগুলো একেবারে ক্যালকুলেটিভ দিচ্ছে, সেম জিনিস থাকছে, সেম ডেটা থাকছে, এমনভাবে দিচ্ছে ক্যালকুলেটিভ দিচ্ছে, প্রাইম নাম্বার দিয়ে দিচ্ছে। তাহলে অ্যাপ্রক্সিমেশন তোমার যদি ক্যালকুলেশনের স্পিড না থাকে তাহলে তাড়াতাড়ি ওই টাইমের মধ্যে করে আসতে পারবে না। অঙ্ক তো করে নিতে পারবে, সেটুকু ভরসা আছে, টাইম দিলে করে নিতে পারবে, কিন্তু টাইমটাই তো নেই না, ওটাই শেখানো হবে এখানে, শেখানো হয়। 27 প্রশ্ন পড়ো। কি বলছে? একজন ব্যক্তি একটি জিনিস কিনে 10% লাভে বিক্রি করে। যদি সেই জিনিস 20% কম দামে কিনতো এবং 1000 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে তার লাভ হতো 40%। এগুলো হলো ইফ অ্যান্ড বাটের কোশ্চেন, এগুলোকে আমি বলি ইফ অ্যান্ড বাট টাইপ। ইফ অ্যান্ড বাট টাইপ, ইফ টাইপ যাকে বলে। ওকে, যদির গল্প। তাহলে কি বলছে? একজন লোক সোল্ড করে 10%, তাহলে সেল করে যে দামে কিনেছে তার এই থেকে। তাহলে আমি ধরেই নিলাম সিপি কত, বোঝার জন্য ধরে নিচ্ছি সিপি কত, সিপি 100। A man bought an article and sold it 10% gain. তাহলে সেলিং প্রাইস কত? 10% গেনে যদি বিক্রি করে সেলিং প্রাইস কত হবে? 100 টাকা, 10% কত? 10 টাকা, তার সেলিং প্রাইস কত হবে? 110। যদি সে, ইফ হি হ্যাড আর্টিকেল, যদি সে ওই জিনিসটা 20% কম দামে কিনতো, তাহলে 100 টাকায় কিনেছিল, তাহলে এখনকার সিপি কত? 120 কম, 120% মানে 20, আর কম, তার মানে এখন কত? 20 কম মানে কত হবে? 80। এখন যদি 80 টাকায় হয় তাহলে এই লাইনটা বাদ দাও, অ্যান্ড সোল্ড ইট ফর রুপিজ 100। এটা তো এক্সাক্ট ডাটা না, এক্সাক্ট ডাটা দরকার নেই এখন আমার। কি বলেছে? তাহলে প্রফিট হতো কত পার্সেন্ট? 40%। তাহলে 80 টাকায় কিনে 40%, 80 টাকায় কিনে 40% লাভ করবে, তাই না? এখন তো কেনা পড়ছে 80 টাকা, তাহলে 40% লাভ। তাহলে 80-র 40% কত গো? 80-র 40% মুখে মুখে করতে পারবে, পার্সেন্টের জন্য দুটো শূন্য, তাহলে 32 টাকা লাভ। তাহলে কত টাকায় বেচতো? 112 টাকায় বেচতো। 80 টাকায় কিনলে 112 টাকায় বেচতো। তাহলে আগে সেলিং প্রাইস ছিল কত? আগে সেলিং প্রাইস ছিল 110, এখন সেলিং প্রাইস কত হলো? 112, ডিফারেন্স কত? 2। তাহলে সেলিং প্রাইসের ডিফারেন্স কত করেছো? 110 টাকায় বেচেছো বলেছে, সরি 1000 টাকায়। এটা কত? 1000। তাহলে কত গুণ? 500 গুণ। তোমার কাছে চেয়েছে কি? তাহলে প্রথমে বিক্রয় মূল্য কত ছিল? প্রথমে বিক্রয় মূল্য কত ছিল? 110, তার সঙ্গে 500 গুণ। পুরো জিনিসটা রেশিওতে কনভার্ট হয়ে গেল, অঙ্ক করতে সুবিধা। 1টা 2টো 3টে 5 11, তাহলে তোমার টাকা হলো 55,000 টাকা। তোমার আনসার 55,000। ওকে, চলো পরেরটা। 28 প্রশ্ন পড়ো। প্রশ্ন কি বলছে দেখো? যদি বিক্রয় মূল্য 3 গুণ এবং ক্রয় মূল্য দ্বিগুণ হয় তাহলে লাভ হয় 65%, তাহলে বর্তমান লাভ কত? তাহলে বর্তমান লাভ কত সেটা তোমাকে বলেছে। অপশন টেস্ট ছাড়া এটা তাড়াতাড়ি হবে না, এক্স ধরে করলে অঙ্ক হবে কিন্তু টাইম লেগে যাবে। অপশন টেস্ট ইজ দ্য বেস্ট অপশন। বর্তমান লাভ কত? এগুলো সব পার্সেন্টেজ দেওয়া আছে, হ্যাঁ না না, বর্তমান লাভের পার্সেন্টেজই তো, তাই না? তাহলে এবার বলো, আমি যদি 20% লাভ হয় বলি, 20% লাভ হয়, বর্তমান লাভ বলেছে 20% লাভ, তার মানে কি বলছে? সিপি 100 হলে পারে, আমি প্রথম অপশন টেস্ট করছি, এসপি কত হবে? 20% লাভ মানে 120। দেখো অপশন স্যাটিসফাই করছে কিনা দেখো। বিক্রয় মূল্য 3 গুণ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হয়েছে? 3 12 36, 360 টাকা হয়ে গেছে। ক্রয় মূল্য দ্বিগুণ হয়েছে মানে 200 টাকা। তাহলে লাভ ক টাকা হচ্ছে গো? 160 টাকা। ক টাকার উপরে? 200 টাকার উপর। 100 টাকার উপর কত?
80%, তোমার দরকার কত 65%, এটা হলো না। তাহলে 20%-এর যদি 20% লাভের গল্প দেখছি তাহলে আনসার আমার 80% আসছে। আমার দরকার কত 65%, দরকার আমার 65%। তাহলে আমি এটা চেক করা যায় তোমার বোকামি, 20% ধরেই তো আমার এতগুলো আসছে। তাহলে 20% থেকে কম আনসার হবে আইদার 15 অর 10। 25% এ অটোমেটিকলি বাদ গেল, কারণ 20% লাভ ধরেই যদি এত বেশি আসে তাহলে আমাকে ক্যালকুলেশন বড় হয়ে যাচ্ছে। তাহলে 20%-এ 80% আসছে, আমার দরকার হলো 65%, তাহলে 25% অটোমেটিকলি ক্যান্সেল আউট। তাহলে আইদার 15 অর 10, আমি যে কোনো একটা করব। যদি ওটা হয়ে যায়, অপশন মিলে যায়, মিলে গেল, না হলে ওটাও বাদ চলে গেল, মানে অটোমেটিকলি আগে পরেরটা আনসার, পরেরটা করে। যদিও আমি এখানে তোমাকে বুঝিয়ে দেবো কোথা থেকে আসছে, প্রুফ কোথায়, সবগুলো দেখিয়ে দেবো। 15% ধরলাম, এটা যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত 115, 15% লাভ করেছে। তাহলে এটা 3 গুণ হয়েছে, তাহলে কত হয়েছে 345। এটা 2 গুণ হয়েছে মানে কত 200। এটা 2 গুণ হয়েছে, তাই তো বলেছে 200। লাভ কত হচ্ছে গো 145, কততে 200-তে। 100-এ কত দেখো ফ্র্যাকশন আসছে, 7 দিয়ে 14, 72%। তাহলে 15ও নয়, তাহলে আনসার 10। আর অঙ্ক করারই প্রয়োজন নেই, 10 হলো আনসার। এবার দেখো দেখাচ্ছি, এটা 100 হলে কত হবে, এটা 110 হবে। 3 গুণ মানে কত 330, 2 গুণ হলে কত 200। কত টাকা লাভ 130 টাকা লাভ, ক টাকায় 200 টাকায়। তাহলে 100 টাকায় কত লাভ হবে 65%। 65% ইজ ইওর আনসার। ইজ দ্যাট ক্লিয়ার আর নাও? তাহলে কি, তাই তো বলেছে। তাহলে আনসার কত হলো 10%। খুব ভালো অঙ্ক ছিল, পিএসসির এসএসসির সমস্ত কিছুর ফেভারিট কোশ্চেন এই টাইপটা। ওকে, এগুলো অপশান দিয়ে উড়াতে হবে অঙ্ক, কিছু জিনিস অপশান দিয়ে উড়াতে হবে। এক্স ধরে করলে এবার অঙ্ক হবে, অতটা টাইম নাই ভাই। পরেরটা 28 হলো তোটা। নেক্সট অঙ্ক পড়ো, নেক্সট রিজনিং, ম্যাথের রিজনিং এর হচ্ছে অ্যানালিসিস। চলো পরেরটা দেখি। একটি শ্রেণীতে স্মিতা উপরে থেকে 6th এবং হর্ষণ নিচে থেকে 18th। মঙ্গেশ স্মিতার থেকে 14 র্যাঙ্ক নিচে এবং হর্ষের থেকে 15 র্যাঙ্ক উপরে, তাহলে শ্রেণীতে কত ছাত্র সংখ্যা। তাহলে এটাও আমি ডিটেলে বলে দিয়েছি, এখানে অনেকে কনফিউজ হয়ে যাও, কনফিউশনে কোনো জায়গা নেই। র্যাঙ্কিং সিস্টেম খুব পাতি জিনিস, দেখে করা যায়। আমি যদি উদাহরণস্বরূপ বলি, এখান থেকে কল্যাণী কত ডিস্টেন্স, আমি উদাহরণস্বরূপ এমনি বলছি, বহরমপুর থেকে কল্যাণী ডিস্টেন্স কত বোঝাচ্ছি। সাপোজ ধরুন কল্যাণী ডিস্টেন্স এখান থেকে 90 কিলোমিটার, বোঝানোর জন্য বলছি 90 কিলোমিটার ওর 100 কিলোমিটার। এখান থেকে কল্যাণী থেকে শিয়ালদা ডিস্টেন্স ধরে নাও আরো 80 কিলোমিটার। টোটাল ডিস্টেন্সটা কত গো এখান থেকে, এটা 170 কিলোমিটার। হ্যাঁ না না, তাহলে আমরা অলওয়েজ ডিস্টেন্স বসাবো, অলওয়েজ এই যে যেটা আমরা লিখবো, আমরা যেটা করি অলওয়েজ ডিস্টেন্স পুট করব। ডিস্টেন্স কি জিনিস স্যার, ডিস্টেন্স তো দেওয়াই নেই। ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়, ডিস্টেন্স ইকুয়াল টু হলো র্যাঙ্ক, ডিস্টেন্স ইকুয়াল টু হলো র্যাঙ্ক। এবার যদি বলি আমরা অলওয়েজ কি বসাবো, এখানে নম্বর অফ পার্সন কোনো সময় বসাবো না, কান খুলে শুনে রাখো। যদি বসাও নিজের দায়িত্বে বসাবে, কিন্তু কনফিউশন অনেক সময় হয়, অপশান কিন্তু 55, 53, 52, 54 এরকম কাছাকাছি দিবে। তাহলে এই জায়গা থেকে বাঁচানোর জন্য দেখবে তোমরা এর আগেও করেছো অঙ্ক, কনফিউশনই ক্লিয়ার হয় না। যদি ছোট অঙ্ক দেয় তাহলে টুক করে হয়ে যায়, বড় অঙ্ক যখনই একটু দেয় এই রিজনিং দেয় তখনই কোনো না কোনো জায়গায় কনফিউশন ক্লিয়ার হয়ে তৈরি হয়ে যায়। সো কনফিউশনটা ক্লিয়ার হয় না, আজকেই তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হবে। এখানে যতটা পারবো ক্লিয়ার করবো, না হলে তোমাকে পুরো ওই জিনিসটা দেখতে হবে, কারণ র্যাঙ্কিং 3-4টা ক্লাসে আমি করাই, আস্তে আস্তে ধীরে ধীরে করাই। এই 2 মিনিট বা 5 মিনিটে তো বোঝাতে পারবো না, যতটুকু সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তাহলে অলওয়েজ ডিস্টেন্স ইকুয়াল টু কত, কি র্যাঙ্ক বসাবো। এবার আমরা জানবো টোটাল বা নম্বর অফ পার্সন। যদি আমাকে বলে নম্বর অফ পার্সন বের করতে, এটাই ফর্মুলা লিখে নেবে। নম্বর অফ পার্সন বের করতে গেলে, বের করলে কি করবো, টোটাল ডিস্টেন্স মাইনাস 1, টোটাল ডিস্টেন্স মাইনাস 1 এটা বসাবো। এটাই হলো ফর্মুলা, আর কিচ্ছু নেই। এই চ্যাপ্টার গল্প শেষ, একটা ফর্মুলাতে অঙ্ক শেষ। টোটাল ডিস্টেন্স, তো নম্বর অফ পার্সন যদি বের করতে বলে তাহলে টোটাল ডিস্টেন্স মাইনাস 1, আমি শুধু র্যাঙ্কিং বসাবো। তাহলে আমাকে কোনো জায়গায় যদি বলে যে ওদের দুজনের মধ্যে 4 জন বসে আছে, তার মানে ডিস্টেন্স কত 5, আমাকে বলছে ওদের দুজনের মধ্যে 4 জন বসে আছে, তাহলে আমি ডিস্টেন্স বসাবো। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কত হবে, নম্বর অফ পার্সন একটা যোগ হয়ে যাবে। তাহলে তোমাকে যদি বলে ওদের মধ্যে 5 জন বসে আছে, তার মানে ডিস্টেন্স কত 6, যদি 3 জন বসে আছে ডিস্টেন্স কত 4,
তাহলে অলওয়েজ আমি যেটা লিখবো ডায়াগ্রামটা তৈরি করব সেখানে অলওয়েজ আমরা ডিস্টেন্স পুট করব নাকি পার্সন। ক্লিয়ার হয়েছে? বেশ, এবার অঙ্ক চলো, এবার অঙ্ক করাচ্ছি। ফার্স্ট অঙ্ক হবে, দেখো বলে দিলাম, এবার দেখো কত তাড়াতাড়ি অঙ্ক হচ্ছে। স্মিতা উপর থেকে সিক্সথ, আচ্ছা উপর থেকে সিক্সথ, এটা হলো স্মিতা, উপর থেকে সিক্সথ অ্যারো দেওয়া আছে। হর্ষা নিচ থেকে 18th ফ্রম দ্য বটম, হর্ষ হলো, আচ্ছা এটা পুরো লাইন ধরে নিলাম, হর্ষ হলো এখান থেকে পুরো 18th, আমি বোঝানোর জন্য পুরো জিনিসটাই দেখাবো 18th। আচ্ছা নিচ থেকে 18, আচ্ছা এটাও তো হতে পারতো, সিক্সথ স্মিতা, হর্ষা এই দিকটায় আছে, নিচ থেকে 18 গুনছে, 18th হর্ষা, হতে পারতো না পারতো না? পারতো না পারতো না? ক্লিয়ার? পারতো। আমি এতদূর পরে এতটুকু বুঝেছি। এবার তারপরে দেখবে ওরা এমনভাবে লিখে দিবে তোমাকে অটোমেটিকলি একটা না একটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার পড়ো, মঙ্গেশ ইজ 14th বিলো স্মিতা, তাহলে 14 র্যাঙ্ক, র্যাঙ্ক বলছে মানে ডিস্টেন্স বলছে, তাহলে এখান থেকে 14, তাহলে কে এটা? মঙ্গেশ। স্মিতার থেকে 15 নিচে, তার মানে এখান থেকে এটা কত ডিস্টেন্স? 15 তো ডিস্টেন্স, র্যাঙ্ক বলেছে মানে তো 15 ডিস্টেন্স, ইয়েস অর নো? 15 তো না 14, সরি 15 বলছি, 14 ডিস্টেন্স কত বলা আছে? র্যাঙ্ক বলা আছে মানে 14, অ্যান্ড 15 র্যাঙ্কস অ্যাবভ স্মিতা। আচ্ছা এখানে স্মিতার থেকেও নিচে বসাও, এখানে 14, এইটুকু 14, এটাকে মঙ্গেশ। এবার বলেছে 15 র্যাঙ্কস অ্যাবভ হর্ষা, হর্ষার উপরে 15 র্যাঙ্ক, বলে হর্ষার উপরে থাকছে এটা, তাহলে হচ্ছে না, তাহলে এটা অটোমেটিকলি ক্যান্সেল আউট হয়ে গেল, অটোমেটিকলি ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এর 15 উপরে, তাহলে এটাই তো 15 উপরে, তাহলে এটা কত হবে? এখান থেকে এটুকুটা, র্যাঙ্ক বলেছে মানে ডিস্টেন্স বলেছে, র্যাঙ্ক বলেছে মানে ডিস্টেন্স বলেছে, র্যাঙ্ক বলেছে মানে ডিস্টেন্স বলেছে, 2-3 বার বলছি মাথায় ভরে দেওয়ার জন্য। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে এটা কত হলো? 15। এবার বলছে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস, কতজন স্টুডেন্ট আছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত এখান থেকে এটা? তাহলে দেখো এখান থেকে ডিস্টেন্স কত? 6, এখান থেকে ডিস্টেন্স কত? 10, 14, তাহলে 14 6 20, 20 আর 15 35, 35 আর 18 যোগ করলে কত হলো? টোটাল ডিস্টেন্স হলো 53। এটা দেখা মাত্র কেউ 53 দাগ দিয়ে দিবে, 53 আনসার নয়, কারণ আমি কি চেয়েছি এখানে? নম্বর অফ স্টুডেন্ট বা নম্বর, হাউ মেনি স্টুডেন্ট বা নম্বর অফ পার্সন চেয়েছে। তাহলে নম্বর অফ পার্সন বা নম্বর অফ স্টুডেন্ট আমরা কি করে বের করলাম? আমরা কি বের করতে বললাম? টোটাল ডিস্টেন্স মাইনাস 1, তাহলে আনসার ইজ ইয়োর 52, আনসার ইজ ইয়োর 52। ক্লিয়ার হয়েছে? এগুলো দেখে দেখে ওনা যায়, আমি তোমাকে বোঝানোর জন্য এত কিছু বললাম, কিন্তু এগুলো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 10 to 15 সেকেন্ডের খেলা, 10 থেকে 15 সেকেন্ডের খেলা। একবার যদি ঠিক করে করে নাও, এটা যদি কেউ ভাবো যে রিজনিং আমি করিনি, পরীক্ষার স্টেজে গিয়ে বাজিমাত করবো, ইম্পসিবল ব্যাপার। আর এই অঙ্ক দেখে নাও, বাকি যারা শিখেছে তারা এইভাবে করবে। তুমি ভাবো যে তোমার যদি মনে হয় যে না আমার এইভাবে চাকরি হয়ে যাবে, বাকি আমি জিএস সব কিছু করতে পারবো, তাহলে তোমার কাছে সেটা, কারণ জিএস তুমি যতই পড়ো কোনো না কোনো জায়গায় ফাঁক থাকবে, কারণ এর কোনো সিলেবাসে শেষ নাই। ম্যাথস, রিজনিং, ইংলিশ হলো এমন একটা জায়গা যেখান থেকে তুমি স্কোর করতে পারো, বিশেষ করে ম্যাথস এবং রিজনিংটা বেশি, ইংলিশের ভোকাবসের কিছু একটা সেকশন থাকে, কিন্তু ম্যাথস আর রিজনিংটা সব থেকে স্ট্রং পয়েন্ট, যে কোনো সিলেবাস শেষ করার জন্য ফুল মার্কস পাওয়া যায়। যারা এই জিনিসটা করে নিতে পেরেছে, ইংলিশ, ম্যাথস এবং রিজনিং মানে কন্ট্রোল নিয়ে আসতে পেরেছে, তারাই আজকে চাকরি করছে বা আগামীতে করবে। চলো পরেরটা। পরেরটা কি বলছে দেখো, 45 মিটার কাপড় বিক্রি করে একজন ব্যবসায়ী বিক্রয় মূল্যের 12 মিটার লাভ করে। কি বলেছে? বিক্রয় মূল্যের। তাহলে এই সব অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্যের বিক্রয় মূল্য দেয়, কনফিউশন এখানেও থাকে। এখানে ডিরেক্টলি মনে রাখবে বিক্রয় মূল্যের 12, বিক্রয় মূল্যের 12, লাভ যেটা করেছে সেটাকে আমরা ধরে নিব। ক্লিয়ার আছে? ধরে নিলাম কাপড়টার লাভ মানে কি? বিক্রয় মূল্য হলো এসপি, ধরে নিলাম বিক্রয় মূল্য হলো এসপি। তুমি 1 ইউনিটও ধরে নিতে পারো, আমি তোমাকে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি, তাড়াতাড়িও করা যাবে। তবে কনফিউশন আজকের পর থেকে এই কোশ্চেন থেকে চলে যাবে, এমনিই পারবে তোমরা। বলো, আমি ধরে নিলাম কাপড়ের ক্রয় মূল্য হলো সিপি, বিক্রয় মূল্য হলো এসপি। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হলো সিপি, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হলো এসপি, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হলো এসপি। ক্লিয়ার হয়েছে? এবার আমাকে বলো, বলছে 45 মিটার কাপড় বিক্রি করেছে একজন, তাহলে বলো 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত? এসপি, তাহলে 45 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে? 45 ইন্টু এসপি মানে 45 এসপি। ইয়েস অর নো?
এবার আমাকে বলো ভাই লাভ করেছে বা লস করেছে, তার মানে কোনো না কোনো দামে কিনেছিল না। 45 মিটার কাপড় কেনার পরেই তো বেচেছে, তবেই তো 45 মিটার হিসাব করছে 45 মিটারের উপর। এরকম তো নয় যে 45 মিটার কিনে এনেছিল, 100 মিটার কিনে এনেছিল, এনে 45 মিটার বেচছে, দিয়ে পুরোটার উপর ক্যালকুলেশন করছে যে কতটা লাভ হলো লস হলো। তা কি হয়? ব্যবসার নিয়ম কি, তুমি য টাকা ইনভেস্ট করলে তার এগেনস্টে যেটা আউটপুট পাচ্ছ তার যে ডিফারেন্সটা আইদার লাভ হতে পারে আর লস হতে পারে। তাহলে 45 মিটার কাপড় বেচছে, 1 মিটারের দাম ছিল এসপি, তাহলে 45 মিটারে 45 এসপি, এটা রিটার্ন এসছে। তাহলে 45 মিটার তো কিনেও তো এনেছিল ও কোনো না কোনো দামে। তাহলে 1 মিটার কাপড়ের দাম কত ধরে নিয়েছি, কিনে এনেছিল সিপিতেই, তাহলে 45 মিটার কাপড় কততে কিনবে, 45 সিপি। এবার বলছে কি বলেছে, লাভ করেছে না লস করেছে, লাভ করেছে। লাভ করলে কি হয়, এসপি বড় হয় সিপি ছোট হয়। লস করলে কি হয়, সিপি বড় হয়ে যায় এসপি ছোট হয়ে যায়। তুমি যে দামে কিনেছো সেটা বেশি হয়ে যায়, কম দাম তুমি রিটার্ন পাও। সহজ হিসেব, এটা তো প্রফিট, এটা কি লস, এটা পাতি হিসেব, সবাই জানো। এই জায়গাটাই তোমাকে দেখানো জায়গা। তাহলে বলো লাভ মানে কি, এটা টোটাল এসপি, এটা টোটাল সিপি, তাহলে লাভ কত হবে, 45 এসপি, এসপিটা বড়, মাইনাস 45 সিপি সমান কি করেছে, বিক্রয় মূল্যের 12 মিটার। তাহলে বিক্রয় মূল্যের দাম কত এসপি, তাহলে 12 মিটার কাপড়ের দাম কত হবে, 1 মিটার কাপড়ের দাম এসপি ধরেছিলাম, তাহলে 12 মিটার কাপড়ের দাম কত হবে, 12 এসপি। তা দেখো এটা কি লাভ, ওটাতে তোমাকে দেওয়া আছে বিক্রয় মূল্যের লেখা আছে, তাই এখানে এসপি লিখলাম, এখানে ক্রয় মূল্য থাকলে এখানে সিপি লিখলাম। ক্লিয়ার হয়েছে? চলো এবার করো, সিপি আর এসপি রেশিও পেয়ে গেলে তো আনসার করতে পারবে। তাহলে বলো এটা যদি এদিকে নিয়ে আসো তাহলে কত হবে বলো, 33 এসপি। হ্যাঁ না না, 12 যদি এদিকে নিয়ে আসো তাহলে 12 মাইনাস হবে, এটা কত হয়ে যাবে, 45 সিপি। তাহলে রেশিও করলে কত হচ্ছে, এটা 11, রেশিও করলে কত হচ্ছে, এটা 15। তাহলে সিপি বাই এসপি যদি করি তাহলে কি হয়, এটা আমরা রেশিওর ক্ষেত্রে শিখেছিলাম, এসপির সঙ্গে যেটা গুণ আছে সেটা সিপির মান হয়ে যায়, এটার সঙ্গে যেটা গুণ আছে সেটা এসপির মান হয়ে যায়। তাহলে এসপির মান কত হয়ে গেল 15, সিপির মান কত হয়ে গেল 11। তাহলে বলো, বা এমনি তুমি যদি করো, দেখো এখান থেকে দেখাচ্ছি, এগুলো সবই ম্যাথামেটিক্যালি, কিন্তু পরীক্ষায় আমাকে তাড়াতাড়ি অবজার্ভ করতে হবে। এসপি বাই সিপি যদি করো তাহলে কত হবে, 15/11, একই জিনিসই তো আসছে, এটা সিপি বাই এসপি লিখেছি। ক্লিয়ার? ম্যাথামেটিক্যালি এটা এখানে চলে গেল, এটা এখানে চলে গেল কোনাকুনি। তাহলে বলো 11 টাকা ইনভেস্ট করে 4 টাকা লাভ, তাই না, 15 টাকা পেয়েছে আমরা, 4 টাকা লাভ, 4 টাকা লাভ কত টাকা, 11 টাকায়। এবার আমরা জানি 1/11 সমান হয় 9.09%, 1/11 সমান হয় 9.09%। তাহলে 4/11, তাহলে 4 যদি গুণ করি তাহলে কত হবে, 36.36%। ইয়েস অর নো? ইয়েস, এটা তো চেয়েছি, 4/11 তো চেয়েছি। এরকম নয় যে তুমি 4/11 100 গুণ করবে 400/11, এত কিছু করার সময় নেই ভাই, এগুলো মনে রাখতে হবে, কিছু করার নাই। 1/11 সমান 9.09%। ওকে, তাহলে পরেরটা যাই। পরেরটা নেক্সট অঙ্ক দেখো, 48% of total marks is required to pass an examination and 80% to get a first class with distinction। মানে একটা পরীক্ষায় পাস করার জন্য 48% নম্বর পেলেই পাস করবে, কিন্তু ডিস্টিংশন মানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এই যে ব্যাপারগুলো আছে, কোনো ডিস্টিংশন নিয়ে পাস করলে তোমার কত মার্কস পেতে হবে, 80% দরকার। এবং যে একজন শিক্ষার্থী কি করলো, এটা তোমাকে ক্রাইটেরিয়া বলে দিয়েছে। একজন শিক্ষার্থী বলছে 817 নম্বর পেয়েছে এবং 47 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে 48% কি পায়নি, 48% পায়নি। তাহলে 48% পাওয়ার জন্য কত পেতে হতো, 817 নম্বর পেয়েছে ঠিকই, 47 নম্বর আরও পেতে হতো। তার মানে ওকে পাস করার জন্য দরকার কত ছিল, 817 প্লাস 47, এটা সমান কত গো, 764, 864, তাই না? তাহলে 864 যদি পেতো তাহলে সে পাস করতো। 864 মানেই তো কত পার্সেন্ট, 48% না পার্সেন্টেজে, তাহলে পার্সেন্টেজ এটা সমান কত, 864, 86। দেখো জিনিসটা ক্লিয়ার হয়েছে না হয়নি বলো একটু।
এই জিনিসটা ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? 824, তাই না? 817 নম্বর পেয়েছে এবং 47 দ্বারা ফেল করছে, তার মানে পাস করার জন্য কত দরকার? 817 প্লাস 47, দ্যাট ইজ 864, এটা তোমার রিকোয়ার। এবার বলছে তাকে প্রথম শ্রেণীতে পেতে গেলে কত নম্বর পেতে হবে? ডিস্টিংশন সহ। তাহলে ডিস্টিংশন সহ পাওয়ার জন্য যেই মার্কস, টোটাল মার্কস 48% পেলে এটা হবে। তাহলে ডিস্টিংশন সহ পেতে গেলে কত দরকার? 80% দরকার না দরকার না? 80% দরকার না দরকার না? তাহলে কত গুণ হচ্ছে দেখো, 48 দিয়ে কাটাকুটি করে অসুবিধা নেই, 4 12 48, 4 দিয়ে কাটলে হয় 4 দিয়ে 8, 4 16 64, 3 দিয়ে কাটলে হলো 3 4 12, 3 দিয়ে কাটলে হলো 3 7 21, 3 দিয়ে 6। তো 4 থেকে 80 আসা সহজ, তাহলে 4 20 80, এটাও 20 গুণ হবে, দ্যাট ইজ 0 2 দিয়ে 4 7 দিয়ে 14, 1440 তোমাকে পেতে হবে, তবে ডিস্টিংশন সহ পাস পাবে। ওকে, চলো পরেরটা, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক, একজন ব্যবসায়ী দুটি জিনিস কিনে 3000, একজন ব্যবসায়ী দুটো জিনিস কিনে 3000 করে, 3000 করে, আচ্ছা 3000 করে দুটো জিনিস কিনেছে, কি করেছে? কিনেছে। বিক্রয়কালে একটিতে 10% লাভ করছে, অন্যটিতে 20% ক্ষতি করছে, তাহলে মোট ক্ষতি শতাংশ কত হবে তোমার কাছে? দুটো জিনিসই কিনেছে কত? দুটো জিনিসই কিনেছে একই সেম, তোমাকে ডিরেক্টলি বলে দিয়েছে 3000 টাকা করে, তার মানে দুটো জিনিসই সেম প্রাইসে কিনেছে। তাহলে সিপি যদি সেম হয়, তোমাকে ডিরেক্টলি বলে দেয় যে সমান দামে কিনেছে, বা ইনডিরেক্টলি তোমাকে বুঝে নিতে হবে, প্রশ্ন পড়ে যে সেম দামে কিনেছে। দেখো সিপি যদি সেম হয়, তাহলে একটা লাভ এবং আর একটা লস হলে অলওয়েজ তাদের অ্যাভারেজ হয় লাভ বা লস। ওভারঅল যদি চাও, অলওয়েজ তাদের অ্যাভারেজ হয়। তার বলো 10% লাভ আর 20% ক্ষতি, ক্ষতি মানে এটা, এদের অ্যাভারেজ মানে কত? এটা যোগ বাই 2, দুটো জিনিস আছে, তাহলে কত হবে? 10 মাইনাস 20 মাইনাস 10/2, দ্যাট ইজ -5%। -5% মানে কি? 5% লস। এই ছিল অঙ্ক, কিছু করার ছিল না, কিচ্ছু করার নেই এখানে অঙ্কে, এত ফাস্ট হতো, এটা পেন পেপার উঠানো দরকার ছিল না। এটা যদি তোমাকে বলে দিতাম একটাই 20% লাভ, অন্যটায় 20% ক্ষতি, তাহলে তোমরা মুখস্থ করা ছিল তোমাদের, আমরা জানি যদি দুটি জিনিস কিনে সেম দামে কিনে, তাহলে পারে কি হবে? এটা নো প্রফিট হয়, নো লস হয়, নো প্রফিট হয়, নো লস হয়। উদাহরণস্বরূপ বলছি, একটা 100 টাকায়, দুটো 100 টাকা করে কিনেছে, একটা 20% লাভ করেছে, মানে ক টাকা লাভ করেছে? 20 টাকা। একটা 20% লস করেছে, মানে 100 টাকায় কিনেছে, মানে এটা 20 টাকা লস করেছে, তাহলে ওভারঅল কত? একটা 20 টাকা লাভ করেছে, একটা 20 টাকা লস করেছে, তাহলে ওভারঅল কত হয়ে গেল? 0। তারপরে 0 মানে কি? নো প্রফিট নো লস। এর আনসার কত হলো? এটা 5%। ওর জন্য আমি ইচ্ছা করে একটা 10% দিয়েছি, বোঝাতে পেরেছি? তাহলে একটা 10% লাভ, একটা 10% ক্ষতি। ওকে, এখনকার প্রশ্ন এভাবে আসছে, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এবং এটা জিজ্ঞেস করেছে অনেকগুলো পরীক্ষায়। তোমাকে ডিরেক্টলি দিয়ে দিতে পারে সিপি সেম, বা তোমাকে এরকম করে লিখে দিবে যে 300 ইচ আর্টিকেল, তোমাকে বুঝে নিতে হবে সিপি সেম। তোমাকে চেয়েছে ওভারঅল পার্সেন্টেজ, পার্সেন্টেজ চাইলে পারে, এক্সাক্ট ভ্যালুর কোনো প্রয়োজন নেই, পলিটিশিয়ানদের কথাদের মতো কোনো প্রয়োজন নেই, ভাঁজ করে আবর্জনায় ফেলে দেবে। যারাই 3000 নিয়ে কাজ করবে তারাই ফাঁসবে, অঙ্ক হবে না আমি একবারও বলছি না। তেমন যারা এইভাবে স্মার্ট ওয়েতে করবে তাদের কম টাইম লাগবে, আর যারা স্মার্ট ওয়েতে করবে না তাদের বেশি টাইম লাগবে, সোজা হিসেব। নেক্সট, একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করতে চাইছি এই জায়গাটায়, সেটা হলো সামনে তোমাদের পুলিশ বা এগুলো আছে, আমার অফলাইনের ব্যাচে, অনলাইনের ব্যাচে এখন সম্ভব না, মানে অনলাইনে ভাবে পেড কোর্স, ভাই এখানে কোর্সের কোনো ব্যাপার নেই এখানে, হ্যাঁ কোর্স নেই, যে একমাত্র রিজনিংটা আছে, যেহেতু আমি রিজনিংটা আমি আর পড়াচ্ছি না অফলাইনে, ওই জন্য কোর্স করে দিয়েছি, সেটা ওখানে করে নিতে পারো যারা এই করছো। ছোট্ট একটু বলে দিই, সেটা হলো সামনে কেপি এসআই, ডব্লিউবিপিএসআই এগুলো আসছে। একটা আমার ব্যাচ চলছে অলরেডি, এখানে পিপিটি নিয়ে আসিনি, মানে অ্যাডভার্টাইজমেন্টে ওটা ম্যাথের ব্যাচ চলছে আমার, এগুলোর জন্য ম্যাথ স্পেশাল ব্যাচে কিছুদিন হলো ক্লাস স্টার্ট হওয়া। যারা ভাবছো যে আমার বেসিক থেকে দরকার বা পড়া দরকার, আরেকবার দেখতে হবে আমাকে, তারা বেসিক ব্যাচে আসতে পারো, একদম বেসিক টু অ্যাডভান্স, 0 টু হিরো ব্যাচ পড়ানো হচ্ছে। ওকে, আর একটা ব্যাপার, সেটা হলো একটা ওয়ানলি প্র্যাকটিস ব্যাচ চলছে, শুধু প্র্যাকটিস করানো হয়, মিসলেনিয়াস প্র্যাকটিস। এই যে তোমরা দেখতে পাচ্ছ মক দিচ্ছ, এরকম মিসলেনিয়াস প্র্যাকটিস হয়, বিভিন্ন এক্সামের পরীক্ষারগুলো আমি করাই।
যাতে তোমার পরীক্ষা হলে সেই ফিলটা না করে, আড়ষ্টতা যাতে না আসে। এমনি অঙ্ক স্পিডে এত অঙ্ক করাবো এখানে, এত জিনিস তুমি ট্রেন্ড হয়ে যাবে, দেখে আনসার করতে পারবে। অনলি প্র্যাকটিস ব্যাচ পড়ছে, যখন যেটা সামনে পরীক্ষা হয় তখন সেটাকে টার্গেট করা হয়। এখন ডব্লিউপি কেপি চলে আসলো, এখন আমরা টার্গেট ডব্লিউপি কেপির এটাকে টার্গেট করবো আমাদের। এখান থেকে আমাদের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বাচ্চা ক্যান্ডিডেট আমাদের সিলেকশন চাই, এটাই হলো আমার মূল লক্ষ্য। মেনলি ম্যাথস এবং রিজনিংই পড়াই। ওকে, তোমাদের বোঝার সুবিধার্থে জিএসটা আমি অ্যানালিসিস করে দিয়েছি ওখানে, সেটা আলাদা কথা, কিন্তু মেনলি ম্যাথস রিজনিং পড়াই, বাকি জিএসটাও তোমাদের আমি গাইড করে দেবো যতটা গাইড করা প্রয়োজন। চলো পরেরটা। তো যারা ভাবছো প্র্যাকটিস ব্যাচে পড়বে, কোনো কোথাও না কোথাও জায়গায় বেসিক কমপ্লিট করে রেখেছো, স্পিড আসছে না, বাড়িতে পড়তে পারছো না, তারা এখানে প্র্যাকটিস ব্যাচে জয়েন হতে পারো, একদম কোনো সমস্যা নেই। ওকে, মান্থলি ফিজ সিস্টেমে আছে। কোর্স নেই ভাই, কোর্স এখানে হয় না, কোর্সে ওইভাবে পড়াশোনা হয় না। চলো এখানে অফলাইনে বসবে, বসে পড়বে, জিনিসটা ডিফারেন্সটা বুঝবে। ওকে চলো পড়ো। চালের দাম 35% কমে গেছে। পূর্বে 100 কেজি চাল কেনার জন্য যথেষ্ট টাকা দিয়ে, এখন কত অতিরিক্ত হবে? একই সেম কন্ডিশন দেখো, এক্সপেন্ডিচার ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজাম্পশন। তাহলে এক্সপেন্ডিচারটা দেখো এখন সেম রাখছে, বলছে পূর্বে যে টাকাটা আমি 104 কিলো চাল পেতাম, সেই টাকাটাই এখন কত পাবো? তাহলে এক্সপেন্ডিচারটা সেম রাখছে না? তাহলে এটা যদি সেম হয় তাহলে এটা কি হবে? প্রাইস ইন্টু কনজাম্পশনটা কি হয়ে যাবে? এটা কি হবে? একে অপরের অপোজিট হয়ে যাবে না? প্রাইস যদি বাড়ে কনজাম্পশন কমবে, কনজাম্পশন করলে প্রাইস বাড়বে। বোঝানোর জন্য বলছি 100 মানে হলো 4 ইন্টু 25। আমি এটা যদি 100ই রাখতে চাইছি, এটা যা আছে এটা সেম রাখতে চাইছি, এটা 5 ইন্টু 20। দেখো 4 ছিল 5 হলো, এটা বাড়লো, এটা 25 ছিল, এটা 20 হলো, কমবে। এদিকটা যদি সমান হয় তাহলে ফিজিক্সের নিয়ম অনুযায়ী কি হয়? অটোমেটিকলি একটা অপরটা এ হয়ে যায়। তার মানে এটা অ্যাকচুয়ালি এখান থেকে কী পাই বলো তো? কী হয় ভাই? প্রাইস ইকুয়াল টু এক্সপেন্ডিচার বাই সেভিংস, এই কনজাম্পশন। এটা যদি সেম থাকে মানে এটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যদি হয় তাহলে কনস্ট্যান্টকে আমরা কী করতে পারি? রেশিও করার জন্য কী করি? এটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম, ইকুয়াল চিহ্ন আনার জন্য একটা কনস্ট্যান্ট আনি, এই কনস্ট্যান্টের কার্ডটা কে করছে? ই। এই ছোটো ছোটো জিনিসগুলো এভাবে শেখানো হয়। তাহলে প্রাইসের সঙ্গে এক্সপেন্ডিচার কী হলো? ইনভার্স রিলেশন হয়ে গেল, কারণ এটা কি হয়ে গেল? সেম হয়ে গেছে। এবার এটাকে সেম রাখতে চাইছে। কী করে পড়লাম দেখো, আগে 104 কিলো যথেষ্ট টাকাতে, এখন কত পাচ্ছ? তাহলে প্রাইসটা কী হবে? প্রাইসের যা চেঞ্জ হবে কনজাম্পশনের ঠিক উল্টোটা চেঞ্জ হবে। তাহলে কি চেঞ্জ হয়েছে? চালের দাম 35% কমে গেছে। 35% ফ্র্যাকশন ভ্যালু, বারবার বলছি ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ করবে। 5%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/20, 35% মানে 7 গুণ। তাহলে কত হবে? এটা 7/20। তাহলে আগে যদি প্রাইস যদি আগে 20 থাকে তাহলে 7 কমেছে, তাহলে এখন কত হয়ে গেছে? 13। তাহলে এখন কত হয়ে গেছে? 13। তাহলে কনজাম্পশন কী হবে? তার উল্টোটা। তাহলে আগে 13 যদি হয় তাহলে এখন কনজাম্পশন কত হবে? 20। দেখো আগে 104 কিলো যদি খেতে, তাহলে এখন কত খাবে? তাহলে আগে 13 মান কত? 104। কত গুণ? 8 গুণ। এখন কত খাবে? 8 20 160, এখন 160। এবার তোমাকে বলছে এখন অতিরিক্ত কত কেজি চাল কেনা যাবে? তাহলে তুমি যে কোনো এক জায়গা থেকে করতে পারো। এখন 160 কিলো খেতে পারবে, তাহলে 104 কিলো খাচ্ছ, তাহলে ডিফারেন্সটাই তো এটা 54 কিলো। ডিফারেন্সটাই তো এটা। বা এটাও করতে পারতো, আগে 13 খাচ্ছ, এখন 20 খাচ্ছ, ডিফারেন্স কত? 7। কেন তো এটা 56 হবে যদি 7। তাহলে 1-এর মান যদি 8 হয় তাহলে 7-এর মান কত হবে? 8। দ্যাট ইজ 7 8 56। যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। তাহলে আনসার ইজ ইয়োর অপশান সি। ওকে চলো পরেরটা। প্রশ্ন পড়ো। বলছে অজয় 90 টাকা দিয়ে 18টা কমলা কিনে এবং 105 টাকা দিয়ে 15টা কমলা কিনে, তাহলে তার লাভ পার্সেন্টেজ কত? সেম জিনিসই আমি বলেছি, সেম জিনিসই। 18টা কমলা কিনেছে, 15টা কমলা বেচেছে, তাহলে কমলা সমান করো, কমলা সমান করো, যেই করে হোক, আইদার ভাগ করে হোক, গুণ করে হোক, কমলা সমান করো। তাহলে সিপি ভালো মতো শোনো, যটা কমলা কিনে এনেছো আর যটা কমলা বেচছো, সেম কমলা যদি না বেচো তাহলে হিসাব করলে ভুল হিসাব আসবে না? আসবে না? তাহলে সেমটা করবে। ক্রস মাল্টিপ্লিকেশনে আমি ওই ট্রিক করাবো না, যে জিনিস শেখাচ্ছি জিন্দেগিতে এই জিনিস দিয়েই যত টাইপের এরকম প্রশ্ন জিজ্ঞেস করবে সব দেখে উড়াতে পারবে। ওরকম না যে ট্রিক্স দিয়ে এই টাইপের, যদি আমি একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে আরেকটা ট্রিক্স লাগবে, আবার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে আরেকটা ট্রিক্স লাগবে, ওই সব গল্পে আমি বিশ্বাসী নই ভাই। ভাই 18টা কমলা ক টাকায় কিনেছে? 90 টাকায়। এটা সিপি। বেচছে কটা কমলা? 15টা কমলা কটায় বেচছে? 105 টাকা। ভাই যটা কমলা কিনেছো তটা বেচো, সমান করো। তাহলে একটু ভালো করে দেখো তো, আমি দেখো
18 আছে, 15 আছে, কাটাকুটি পুরো যাচ্ছে না, একটা কমলা দাম বের করতে পারবো না? পারবো না। তাহলে একটা কমলার দাম কত হচ্ছে? 5। তাহলে একটা কমলার দাম কত হচ্ছে? 5 টাকা কিনেছো। এটা তো পুরোপুরি কাটছে বলে করে দিলাম, এটা 7। তাহলে একটা কমলার দাম কত হচ্ছে? 7 টাকা। তো একটা কমলা তুমি 5 টাকায় বেচছিলে, কিনেছো, কিন্তু একটা কমলা ক টাকায় বেচেছো? 60 টাকা বেচেছো। লাভ ক টাকা? 2 টাকা। ক টাকার উপর? 5 টাকার উপর। তাহলে 1/5 সমান কত পার্সেন্ট? 20%। 2/5 সমান কত পার্সেন্ট? 40%। দেখে দেখে আনসার, মুখে মুখে আনসার, উইদাউট পেন পেপার। পেন পেপার ছাড়া এইসব অঙ্ক করা যায়। ওকে, আমি নতুন কিছুই করাচ্ছি না, অঙ্ক করার চিন্তা ভাবনা তোমার চেঞ্জ করে দেবো আমি। পেন পেপার ঘষলে শুধু অঙ্ক হয় না, কিছু জেনারেল সেন্স যদি ইউজ করো তাহলে অঙ্ক হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা। থার্টি ফাইভ। পড়ো। একজন দুগ্ধ ব্যবসায়ী ছানার মধ্যে 15% ভেজাল মিশিয়ে 12% লাভে বিক্রি করে, তাহলে কত এটা? তাহলে ভালো মতো শোনো, ভেজালও মিশাচ্ছে, লাভও করছে, তাহলে এক্ষেত্রে অলওয়েজ কি হয়? সাকসেসিভ হয়। অলওয়েজ কি হয়? সাকসেসিভ হয়। ভেজালও মেশাচ্ছে, লাভও করছে, তাহলে 15% ভেজাল মানে 15% ওখানে লাভও করেছে, আবার 12% লাভ করেছে, তাহলে এই ক্ষেত্রে সাকসেসিভ হয়। এটা আমি ডিটেলে বোঝালাম না, এটা অনেক বড় থিওরি আছে। তো এরকম ভেজাল এবং লাভের ক্ষেত্রে যদি হয়তো ডিরেক্টলি সাকসেসিভ করবে, ওভারঅল লাভ পার্সেন্টেজ যদি চাই, তাহলে 15% ভেজাল, 15% লাভ, আর 12% সাকসেসিভ কত হয়? 15 + 12 + 15 × 12, দুটোতে লাভ। 15% ভেজাল মিশিয়েছে মানে ও এক কেজি জিনিস দিচ্ছে, কিন্তু 1 কেজি জিনিসের দাম নিচ্ছে, কিন্তু ধরে নাও 200 গ্রামও ভেজাল মিশিয়েছিল, তাহলে 800 গ্রাম দিচ্ছে, এই 200 গ্রামের দাম ফাউ নিচ্ছে না নিচ্ছে না? ভেজাল মিশাচ্ছে মানে ও ফাউ নিচ্ছে 200 গ্রামের দাম ওর কাছ থেকে। এটাও লাভ, এটা তো তোমাকে টাকাতেও লাভ, তাহলে জিনিসও মারছে, টাকাতেও মারছে। তাহলে সাকসেসিভ হবে 15 আর 12, তাহলে 15 + 12, আমরা দুটোই লাভ যদি হয় x + y + xy/100, এটা হয়ে যায় সাকসেসিভের সূত্র। তাহলে কি হলো? 15 + 12 + 15 × 12/100। 15 + 12 কত হলো? 27, প্লাস 15 12 কত হচ্ছে? 180। 15 12 হয় 180, এগুলো মুখস্থ করতে হবে, কিছু করার নেই ভাই। তাহলে এটা কত হবে? 100 যদি ভাগ করো 180/100 মানে কত হবে? 1.8। তাহলে 28.8% হলো ওভারঅল লাভ পার্সেন্ট। নামটাও মুখস্থ করতে হবে, সব কিছু চাই, ফার্স্ট করতে গেলে সব কিছু চাই। ওকে, নেক্সট। কি বলছে? ইফ দ্য গেইন ইজ 2/7 অফ দ্য সেলিং প্রাইস, দ্য গেইন পার্সেন্ট ইজ, যদি লাভ বিক্রয় মূল্যের, বিক্রয় মূল্যের অফ এগুলোর পরে এগুলো থাকে, তো এটা কি হয়? এটা হয়ে যায় নিচের ভ্যালুটা 2/7। তো এটা 2/7 মানে এটা, তাহলে অফের পর যেটা থাকে সেটা হয়ে যায় নিচের ভ্যালু। বাংলাতে এর পর যেটা থাকে সেটা থাকে হয় নিচের ভ্যালু। ওকে, সেটাকে বেস করে কথা বলছে। তার মানে এসপি যদি 7 হয়, ভালো মতো শোনো, এসপি যদি 7 হয়, তাহলে সামনেটা লাভ বলেছে, লাভ কত? প্রফিট হলো 2। এবার বলো সিপি কত? কিন্তু লজিক্যালি বলো তো, কোনো জিনিস 60 টাকায় বেচেছো, 2 টাকা লাভ আছে এখানে, তাহলে সিপি কত হবে? 9 হবে? 9 হবে কি? 9 তো হবে না ভাই। তুমি কোনো জিনিস এমনি অঙ্ক বাদ দাও, এমনি নিজে নিজে ভাবো, 60 টাকায় বেচেছো, 2 টাকা লাভ আছে, তাহলে সিপি কত ছিল? নিশ্চয়ই 5 টাকা ছিল। সিপি সমান কি হয়? এসপি মাইনাস প্রফিট, তাই তো হয়। এবার তোমাকে বলছে লাভের শতকরা কত, তাহলে লাভের শতকরা কত? 2 টাকা লাভ। লাভের শতকরা কেন করলাম? লাভ কিসের উপর ডিপেন্ড করে? যে দামে কিনেছো, যেই টাকাটা ইনভেস্ট করছো সেটার টাকার উপরে তো লাভ ক্যালকুলেট করা হয়। তাহলে 2 টাকা তুমি পেয়েছো লাভ, ক টাকার উপর? 5 টাকা ইনভেস্ট করে, তাহলে লাভ কত পার্সেন্ট? 2/5। 2/5 মানে এক্ষুনি শিখালাম, 1/5 মানে কত পার্সেন্ট? 20%। 2/5 মানে 40%। তুমি ইন্টু 100 দিয়েও করতে পারো, কিন্তু সময় নেই, এই ভারত জয় করার সময় নেই। বোঝাতে পারলাম? এইভাবে করো না অঙ্কের ক্ষেত্রে, তুমি অন্য ক্ষেত্রে ইতিহাসে করো, বাকি জিনিসে করো, কিন্তু এই ক্ষেত্রে করো না। তবে 1 সেকেন্ড 5 সেকেন্ড তোমাকে কেউ দিবে না। ক্লিয়ার হয়েছে? নেক্সট অঙ্ক। আবার সেম অঙ্ক, ওই ল্যাঙ্গুয়েজ টাইপেরই প্রশ্ন। একটি চিকিৎসা সংক্রান্ত লেনদেনে ক্রয় মূল্যের 17 গুণ হলো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যোগফলের 8 গুণ। ক্রয় মূল্যের 17 গুণ, তাহলে ক্রয় মূল্য সিপি, তাহলে সিপির 17 গুণ হলো কি?
ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, সিপি প্লাস এসপি কত গুণ? 8 গুণ। জাস্ট ল্যাঙ্গুয়েজের অঙ্ক। এখান থেকে তোমাকে লাভ বা ক্ষতির শতাংশ চেয়েছি। তাহলে সিপি আর এসপি রেশিও পাবো এখান থেকে। তাহলে কত হবে এটা? 17 সিপি প্লাস তোমাদের বোঝানোর জন্য এত কিছু লিখছি, এত কিছু লিখতে হয় না পরীক্ষা হলে। 8 এসপি গুণ হবে, তাহলে এটা সিপি যদি এখানে আসে তাহলে কত হবে? 9 সিপি ইকুয়াল টু 8 এসপি। তাহলে সিপি বাই এসপি ইকুয়াল টু কত হবে? 8/9। তাহলে লাভ কত? 1। তাহলে 1-এর সিপির উপর লাভ হয় 8, তাহলে 1-এর 8, 1-এর 8 সমান হয় ফ্র্যাকশন ভ্যালুতে 12.5%। এটা মুখস্থ করানো হয়, ফ্র্যাকশনের চার্ট দেওয়া আছে, যখন পার্সেন্টেজ করানো হয় এগুলো তখন বোঝানো হয়। তাহলে প্লাস এসছে মানে গেন হবে, লসের কোনো গল্প নাই, গেন হবে 12.5%। 1-এর 8 সমান, তো নিজেও গুণ করতে পারো 100 দিয়ে। 4 দিয়ে কাটালে হবে 25, 4 দিয়ে কাটালে হবে 2, 25/2%, 25/2 মানে 12.5%। কিন্তু এত সময় নেই। 1-এর 8 সমান 12.5%, 3-এর 8 মানে 37%, 5-এর 8 মানে 62%। এগুলো মুখস্থ করতে মুখস্থ করিয়ে দিই আমি। নেক্সট, আবার পড়ো। In a row of children, Dipti is 10th from the left end, Kamal is 8th from the right end. When they interchange their position, Kamal becomes 18. তাহলে বলো, একটা রো ছিল, দীপ্তি কত থেকে ছিল? দীপ্তি ছিল লেফট হ্যান্ড থেকে কত? লেফট মানে এদিকটা লেফট সবাই জানো, এদিকটা রাইট। আমরা যদি লেফট থেকে রেখে লিখতে লিখতে রাইটের দিকে যাই, সবাই জানো। দীপ্তি হলো 10th from the left hand, দীপ্তি হলো 10th from the left hand, and Kamal is the 8th from the right hand. কামাল ইজ দ্য 8 ফ্রম দ্য রাইট হ্যান্ড। এটাও হতে পারে, এটা হলো কামাল। বা এটাও তো হতে পারে, দীপ্তি এখানে আছে, বোঝানোর জন্য বলছি, একটা অটোমেটিকলি বাদ যাবে। যদি পুরোটা পড়ে দাও একবারে তাহলে একবারে হয়ে যাবে। এটা তো হতে পারে 8th, না হওয়ার কিছু নেই। এবার কি বলছে? হোয়েন দে ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন, কামাল বিকামস 15 ফ্রম দ্য রাইট হ্যান্ড। যখন ইন্টারচেঞ্জ করছে তাহলে রাইট হ্যান্ড থেকে 15 হচ্ছে। ইন্টারচেঞ্জ যখন করছে রাইট হ্যান্ড থেকে 15 হচ্ছে। ভালো মতো শোনো, কামাল যদি ইন্টারচেঞ্জ করলে এখানে আসবে, দীপ্তি এখানে আসবে। তাহলে কামাল রাইট হ্যান্ড থেকে এখানে আসবে, তাহলে আগে যদি 8 থাকে, এখান থেকে এটা ডিস্টেন্স 8 ছিল, তাহলে এখন ডিস্টেন্স কমবে না? কমবে না, 8 থেকে কমবে, কিন্তু কত বলেছে? 15 হবে। তাহলে নিশ্চয়ই এটা নয়। তাহলে কোনটার কথা বলছে ওরা? উপরটার কথা বলছে। কোনটার কথা বলছে? উপরটার কথা বলছে। তাহলে কোনটা? কামাল এখানে ইন্টারচেঞ্জ করলো, মানে কামাল এখানে আসলো, দীপ্তি এখানে আসলো। তাহলে এখান থেকে কোনটা বলছে? এটা কত বলেছে? রাইট হ্যান্ড থেকে 15 বলেছে। তাহলে এখান থেকে এটা কত? এই লাইনটা লিখছি, এই অ্যারোতে লিখছি। এটা কত বলেছে? নিচে লিখলাম 15th ফ্রম দ্য রাইট হ্যান্ড। এবার বলেছে নিউ পজিশন অফ দীপ্তি ফ্রম দ্য লেফট হ্যান্ড। লেফট হ্যান্ডের নিউ পজিশন কত? তাহলে বলো, ওর পজিশন কত বাড়লো? 8 থেকে 15 হলো, তাহলে পজিশন কত বাড়লো? পজিশন মানে র্যাঙ্ক, তাহলে 7 বাড়লো না বাড়লো না? তাহলে এরও তো 7 বাড়বে, এরও তো 7 বাড়বে। তাহলে মিডিল এটার ডিস্টেন্স তো 7, 8 ছিল 15 হলো, মানে কত? 7 বাড়লো। তাহলে এখান থেকে ওইখানে আসলো, তাহলে ডিস্টেন্স তো সেম হবে, এটা 7 বাড়বে। তাহলে 10 ছিল, 7 বাড়লে কত হবে? 17। তাহলে দীপ্তির প্রেজেন্ট এখনকার কত হবে? 17th হবে এখনকার র্যাঙ্ক। এটাই চেয়েছি, দীপ্তি ফ্রম দ্য লেফট হ্যান্ড, নিউ পজিশন। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। কি বলছে? 640 টাকা দামে একটা জিনিস বিক্রি করে একজন ব্যক্তি তার বিক্রয় মূল্যের 15% ক্ষতি করে। বিক্রয় মূল্যের 15% ক্ষতি করে, তাহলে 15% লাভে বিক্রি করতে গেলে কোন দামে বিক্রি করতে হবে? ভাই বিক্রয় মূল্যের 15% ক্ষতি করে। 15% ক্ষতির মানে কি? 15%-এর ফ্র্যাকশন ভ্যালু বারবার শেখাচ্ছি। 5%-এর ফ্র্যাকশন ভ্যালু 1-এর 20, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু হলো 1-এর 20। তাহলে 15%-এর জন্য 3 দিয়ে গুণ, তাহলে 3-এর 20, ক্ষতি মানে বিয়োগ। তাহলে কার বলেছে? বিক্রয় মূল্যের। তাহলে বিক্রয় মূল্যে এর যেটা থাকে, অফ যেটা থাকে সেটা হয় নিচের, অফ যেটা থাকে সেটা হয় নিচের, তাহলে এটা হলো বিক্রয় মূল্য। তাহলে এসপি যদি 20 হয়, লস করেছে, এবার ভালো মতো শোনো, লস যদি 3 হয় তাহলে সিপি কত আছে বলো? 20 টাকায় বেচে 3 টাকা লস, তার মানে সিপি নিশ্চয়ই বেশি আছে। কত হবে? জেনারেল ভাবো, অঙ্ক বাদ দাও। তুমি কোনো জিনিস বেচছো 20 টাকায়, তারপরে বলছো 3 টাকা আমার লস আছে, তাহলে তুমি ক টাকায় কিনেছিলে? বেশি টাকায় কিনেছিলে। কত? 20 + 3 23, সিপি ছিল 23। এবার তোমাকে বলছে এই দামে জিনিস একটা বিক্রি করে, তাহলে এটার মান কত দেওয়া আছে? 640। কত গুণ গো? 32 গুণ না 32 গুণ না?
এটার সঙ্গে কত গুণ হবে? 32 গুণ হবে। তাহলে সিপি কত হলো? 23 ইন্টু 32। সিপি হয়ে গেল কত? 23 ইন্টু 32। তোমার কাছে কি চেয়েছে? 15% লাভ করতে চাই। 15% লাভ মানে কত? 15% মানে এক্ষুনি বললাম 23/20। 15% মানে কত বললাম? 3/20। তা লাভ করতে চাই মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? 23/20। এই দামে ডিরেক্টলি পাবো। চালাকে দেখো, 23 কত তোমরা সবাই জানো? 529 ইন্টু 32/20। 23 শেষ করে আমরা সবাই জানি 529 হয়। এবার দেখো 10, এটা কত? 16। দেখে বুঝতে পারছো ফ্র্যাকশন আনসার আসবে। তাহলে এক্সাক্ট ভ্যালু আনসার নয়, এক্সাক্ট ভ্যালু আনসার নয়। এবার দেখো নিচে 10 আছে মানে ডান দিক থেকে একটার পর দশমিক হবে, বা ডান দিকে 0 আছে মানে একটার পর দশমিক আছে। আপনার কিছু নেই, এখানে 0 দেওয়া আছে মানে ডান দিক থেকে একটার পর দশমিক দেওয়া আছে। এটা এখানে তোমাকে এরকমও দিতে পারতো ভয় পাওয়ার জন্য, ডান দিকে 0 দেওয়া যায় না দেওয়া তা। এবার দেখো ইউনিট ডিজিট কত হবে? 6 9 54। ইউনিট ডিজিট কত হবে? 6 9 54। কি হবে জানি না, ইউনিট ডিজিট 6 9 54 হবে। দশমিক আছে মানে নিচ থেকে দশমিক এরকম হবে, তাহলে 0.4 হবে। এরকম দেখতে আনসার আসবে। এটাও না আর এটা, ওটাও না, আনসার এইভাবে করতে হয়। ওকে, ইউনিট ডিজিট কত? ইউনিট ডিজিট যদি বের করতে হয়, ইউনিট ডিজিটের ভিডিও দেওয়া আছে ভাই। এইগুলো সব এক একটা উইপন ম্যাথের জন্য। জানি না কিভাবে অঙ্ক করো তোমরা, এইভাবে করলে খুব ভালো। যদি না করো তাহলে তোমাদের বিশাল ইমপ্রুভমেন্টের দরকার আছে, চাকরি পেতে এখন লেট হবে। একদম সোজা কথা, কম্পিটিশন এখন হাই। অঙ্ক এভাবে না করলে উদ্ধার করতে পারবে না। ইউনিট ডিজিটের কনসেপ্টে দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। ওকে, ইউনিট ডিজিটের কনসেপ্ট আমার প্লে লিস্টে চলে যাবে, দেখবেন নাম্বার সিস্টেম বলে একটা প্লে লিস্ট চলে যাবে আমার ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলেরই নাম্বার সিস্টেম প্লে লিস্টে যাবে, দেখবেন নাম্বার সিস্টেম বলে একটা প্লে লিস্ট করা আছে। সেই ভিডিওগুলো থিওরিগুলো সব এক জায়গায় নাম্বার সিস্টেমের করা আছে। বসে বসে খাতায় লিখে নেবে, উদাহরণ দিয়ে খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে। ওকে, লেকচার আপলোড করা আছে, চাপ নেই। পরেরটা চলো, লাস্ট অঙ্ক আজকের, লাস্ট রিজনিং। প্রশ্ন পড়ো, একটি সারিতে অনুপাম বাম দিক থেকে 11। বেশ, অনুপাম বাম দিক থেকে 11th আছে, ভালো কথা। এদিক থেকে আরো আছে। দীপক ডান দিক থেকে 13। বেশ, দীপক আছে ডান দিক থেকে 13th। দীপক অনুপমের বামে। আচ্ছা, দীপক অনুপমের বামে, তাহলে এটা ভুল লিখেছি। দীপক কি লেখা আছে দেখো, দীপক ইজ দ্য লেফট টু অনুপম। দীপক অনুপমের বামে, তাহলে এটা আমি ভুল লিখেছি। দীপক অনুপমের বামে নিয়ে যাও দীপককে। দীপক আছে এরকম জায়গায়, বুঝতে পারলাম। দীপক কত ছিল? ডান দিক থেকে 13th আছে, ক্লিয়ার করতে পারলাম। দীপক আছে ডান দিক থেকে 13th। ইফ দেয়ার আর 4 পার্সনস বিটুইন দেন, এই দেখো এবার দেখেছে তাদের মধ্যে 4 জন আছে, তাহলে আমি লোক যদি থাকে, আমি কি বললাম, র্যাঙ্কিং এর ক্ষেত্রে কোনো সময় লোক বসাবো না। যদি 4 জন লোক থাকে তাহলে ডিস্টেন্স কত আছে? এখান থেকে ডিস্টেন্স কত? 5। কারণ আমরা লিখেছিলাম নম্বর অফ পার্সন ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স মাইনাস 1। তাহলে টোটাল ডিস্টেন্স আমাকে নম্বর অফ পার্সন দিয়েছে, ডিস্টেন্স আমি যদি বসাতে চাই তাহলে 1 যোগ করবো। টোটাল ডিস্টেন্স সমান কত হবে? উল্টো হবে, টোটাল ডিস্টেন্স সমান নম্বর অফ পার্সন প্লাস 1। এটাই তো। তাহলে আমি এখানে নম্বর অফ পার্সন 4 জন দিয়েছিল, তাহলে ডিস্টেন্স করে বসিয়ে দিলাম। আমি বারবার বলেছি, এখানে অলওয়েজ বলছি, এখানে ডিস্টেন্স বসাবে, এখানে ডিস্টেন্স বসাবে, না হলে কনফিউজ হতে পারো। দেন হাউ মেনি পার্সনস আর দেয়ার ইন দ্য রো, কতজন আছে? তাহলে দেখো আমি টোটাল ডিস্টেন্স এবার পেয়ে যাবো। যে কোনো এক জায়গা থেকে করো, তোমার যেদিক থেকে ইচ্ছা সেখান থেকে করো। দেখো এখান থেকে এটুকু ডিস্টেন্স যদি 5 হয়, এখান থেকে এটুকু ডিস্টেন্স যদি পুরোটা 13 হয়, এখান থেকে ডিস্টেন্স যদি পুরোটা 13 হয়, এখান থেকে এটুকু ডিস্টেন্স যদি 5 হয়, তাহলে এখান থেকে ডিস্টেন্স কত গো? 8 না? তাহলে দেখো টোটাল ডিস্টেন্স পেলাম না? পেলাম না। যদি বলেন স্যার কী করে, তাহলে দেখো শুরুতে এখান থেকে ডিস্টেন্সটা কত পেয়েছি? 11 পেয়েছি। এখান থেকে ডিস্টেন্স কত পেলাম? 8 পেলাম। তাহলে 11 8 19 হলো টোটাল ডিস্টেন্স। তোমার কাছে চেয়েছে কি কতজন আছে, কয়জন মানুষ আছে, তাহলে কয়জন মানুষ, তাহলে কী করবো? টোটাল ডিস্টেন্স সমান এটা পেলাম। কয়জন মানুষ সমান কী পাবো? নম্বর পার্সন সমান টোটাল ডিস্টেন্স মাইনাস 1, দ্যাট ইজ 18।
18, এর আনসার ইজ 18। এই ছিল তোমাদের মক 2 এর সলিউশন। অঙ্কের এইভাবে সলিউশন করতে হবে এক্সাম অ্যাপ্রোচ। তোমাদের বোঝাতে গিয়ে এত টাইম লাগছে, প্রত্যেকটা জিনিস কিন্তু অঙ্ক এইভাবে করতে হবে। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। এবং যারা নতুন চ্যানেলে তারা বুঝতে পারছো কি বলতে চাইছো, সাবস্ক্রাইবটা করে দিও, যদিও আমি বলি না। তো একটু সাপোর্ট করো যাতে করে আরও এই করা যায়। তো আর যারা প্র্যাকটিস ব্যাচ আমি শুরু করেছি, একটা প্র্যাকটিস ব্যাচ শুরু করেছি ম্যাথস এবং রিজনিংয়ের, অনলি ম্যাথস এবং রিজনিং। এটা অ্যাজ ইট ইজ মক চলবে, এটা সারা বছর চলবে, বারবারই বলছি। একদম সিরিয়াসলি এটা নাও, প্রিপেয়ার, পরীক্ষা আস্তে আস্তে রেডি হয়ে যাবে, একদম সমস্যা নেই। সারা বছর চলবে, পড়ো, এখানে মক দাও, পড়ো, মক দাও, ওই ম্যাথ বেসড মক, এবং এর জিএস সলিউশনও পেয়ে যাবে। ওকে, আমরা সিলেবাস দিয়ে দিচ্ছি এখন সেকশনাল মকের। তো প্র্যাকটিস ব্যাচে যারা পার এ হবে, ভাবছো যে জয়েন হবে ম্যাথস এবং রিজনিং, ওই জায়গাটা করার জায়গা স্কোর করার এপিতে, বুঝতে পারছো কত মার্কস থাকে, 50 মার্কস থাকে। ইংলিশ পাশে পড়ান সানোয়ার স্যার, এখানে নাম বলতে হবে না, যারা চিনো না তাদের জন্য বলছি, বাইরে থেকে যারা দেখছো, মুর্শিদাবাদে উনি সানোয়ার স্যার, উনি পড়ান, পাশে ইংলিশ পড়ান, সেখানে তোমরা ইংরেজি পড়তে পারো। আমি ম্যাথস এবং রিজনিংয়ের ফ্যাকাল্টি। রিজনিংটা আমি অফলাইনে পড়াই না, মানে বসে শেখাই না বেসিক থেকে, সেটা রেকর্ডেড ব্যাচ আছে, ওটা পারচেজ করে নিতে পারো। কিন্তু ম্যাথস আমি এখানে একদম ধরে শেখাই, বেসিক টু অ্যাডভান্স শেখাই। যেভাবে বলছি আমার স্টুডেন্টরা এভাবে এখন করছে, এখন আস্তে আস্তে জায়গাটা চলে যাচ্ছে। ওকে, তো চাপ নেই, যে কোনো জিনিস ভালো জিনিস করার জন্য সময় লাগে, টাইম দাও। জীবনের অনেকগুলো বছর তো এদিক ওদিকে দিয়েছো, দাও এদিকে 1-1.5 বছর বা 1-1 বছর দাও কম্পিটিটিভে, দেখবে অটোমেটিকলি সাকসেস পেয়ে যাবে। ওকে, অনেক জায়গায় দিয়েছো অনেক টাইম, তো তোমাদের কাছে ওইটুকু টাইমটাই চাইছি, কারণ তোমরা যেভাবে শিখেছো সেভাবে অঙ্ক করা হবে, কিন্তু এক্সাম অ্যাপ্রোচ তোমাকে শিখতে হবে, বোঝা গেল? যাই হোক, বেশি ভিডিও বড় করছি না, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।